ইভিনিং নিউজ স্পেশাল, ইভিনিং নিউজ স্পেশাল, শার্লক হোমস মৃত্যু সজ্জায়। ইভিনিং নিউজ স্পেশাল, ইভিনিং নিউজ। পরন্ত বিকেলের আলোয় বেকার স্ট্রিটের খবরের কাগজের দোকানটা মনমরা হয়ে দাঁড়িয়েছিল, কারণ খারাপ খবর বেরিয়েছে। আমার বন্ধু শার্লক হোমস মরণাপন্ন। জটিল রোগের কোনো সুরাহাই কোনো ডাক্তার করতে পারছেন না। কাগজের স্টলের সামনে ভিড় জমে গেছে। এটাই কি তাহলে শার্লক হোমসের অন্তিম কেস? শেষ জানতে হলে শুরু থেকে শুনতে হবে, আর তার জন্য শুনতে হবে বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। ডক্টর জন ওয়াটসনের সঙ্গে আজ উপস্থিত বিশ্বের সর্বাধিক জনপ্রিয় গোয়েন্দা স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস। আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অব দি ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট। অনুবাদ ও অডিও নাট্যরূপ দিয়েছেন জিনিয়া রায়। শার্লক হোমসের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য এবং ওয়াটসনের ভূমিকায় এবার থাকছে অগ্নি। সানডে সাসপেন্সে শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অব দি ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট। শার্লক হোমসের অ্যাডভেঞ্চার কাহিনী লেখার জন্য তাকে খুব বেশি ঠেলা গুঁতো কখনোই করতে হয়নি আমাকে। তবে বিগত কয়েক বছরে হোমসকে তার জীবনের একটা অন্যতম চমকপ্রদ অ্যাডভেঞ্চারের কাহিনী লেখার অনুমতি দেওয়ার জন্য বহুবার উপরোধ অনুরোধ করেছি, আর প্রত্যেকবারই সে সাফ মানা করে দিয়েছে। কিন্তু এইবারে প্রসঙ্গটা আবার তুললে সে কেন জানি না একটা উদাসীন ভঙ্গিতেই বলে উঠল, লিখে ফেলো ওয়াটসন, তবে এখন আর এতে কারো কিছু যাবে আসবে না। অর্থাৎ অবশেষে শার্লক হোমসের জীবনের এক অত্যাশ্চর্য ঘটনার বিবরণ লিখে ফেলার অনুমতি পাওয়া গেল। দাঁড়ান, ব্যাপারটা একটু খুলেই বলা যাক। সালটা খুব সম্ভবত 1902, সেপ্টেম্বরের একদম গোড়ার দিকের কথা। বছরের এই সময়টায় আমার আর শার্লক দুজনেরই টার্কিশ বাথ নেওয়াটা বেশ একটা দুর্বলতাই বলা যায়। শতাব্দী প্রাচীন এই বাষ্পস্নান সেরে সেখানকার ড্রয়িং রুমের আরামদায়ক বিশ্রামের অবসরে একটা পাইপ ধরালেই মানুষটার রহস্যময় মুখোশটা খানিক নরম হয়, যেন স্নায়ুর সব গিঁট খুলে গিয়ে তার ভিতরের আসল মানুষটা বাইরে বেরিয়ে আসে। সেদিনও আমরা নর্থাম্বারল্যান্ড অ্যাভিনিউ সেই টার্কিশ বাথের ড্রয়িং রুমে একটা বেশ শান্ত নিভৃত কোণায় পাশাপাশি দুটো কাউচে বসেছিলাম। স্নান শেষে দুজনেই গায়ে তোয়ালে জড়ানো অবস্থায় পাশাপাশি বসে পাইপ টানছিলাম। হোমসকে সেদিন যেন কথায় পেয়েছিল। একটার পর একটা কেসের বিষয়ে নানান রকমের গল্প জুড়ে দিচ্ছিল সে। সেই নানান গল্পের ভিড়েই আমি দুম করেই জিজ্ঞাসা করে উঠলাম, হোমস, কোনো নতুন কেস হাতে এসেছে নাকি? মানে ইম্পর্টেন্ট কোনো কেস? হোমস একটা লম্বা খাম আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা একবার বরং পড়েই দেখো। ব্যাপারটা হয় জীবন মরণ সমস্যা, আর নয়তো একেবারেই অকারণ হইচই। এতে যা লেখা আছে তার বেশি আমার আর কিছুই জানা নেই। খামের ওপর লেখা কার্লটন ক্লাব। স্যার জেমস ড্যামারি মিস্টার শার্লক হোমসকে তার শুভেচ্ছা জানিয়ে বলছেন তিনি আগামীকাল বিকেল 4:30টার সময় দেখা করতে চান। তিনি আরও উল্লেখ করেছেন যে বিষয়ে তিনি মিস্টার হোমসের সঙ্গে আলোচনা করতে আগ্রহী তা অত্যন্ত সংবেদনশীল এবং একই সঙ্গে ভীষণই গুরুত্বপূর্ণ। সে কারণেই তিনি আশা করছেন যাতে মিস্টার হোমস মিস্টার ড্যামারির সঙ্গে দেখা করার যথাসাধ্য চেষ্টা করেন এবং টেলিফোনে কার্লটন ক্লাবে যোগাযোগ করে সাক্ষাতের সময়টিও যেন নিশ্চিত করেন। তোমায় বলে রাখি, আমি ইতিমধ্যেই ফোন করে ওকে বাড়িতে আসতে বলে দিয়েছি। তো ওয়াটসন, স্যার জেমস ড্যামারি লোকটাকে চেনো নাকি? ওই শুধু নামটাই শুনেছি। লোকটার তো বেশ নামডাক আছে, তাই না? নামডাক বলে নামডাক? আমি অবশ্য এই নামের বাইরেও আরও বেশ কিছু ব্যাপার জানি। লোকটির একটা দারুণ স্কিল আছে। বড় মানুষদের যেসব ঘটনা থাকে না, মানে ওই গোপন কেলেঙ্কারি আর কি, যেগুলো খবরের কাগজে প্রকাশ করা যায় না, সেসব ঘটনা ধামাচাপা দিতে সিদ্ধ হস্ত এই লোকটি। তোমার হয়তো মনে থাকবে ওই হ্যামারফোর্ড উইল মামলায় স্যার জর্জ লুইসের সঙ্গে তার দর কষাকষির কথা। এই স্যার ড্যামারি একজন দুনিয়া চষে ফেলা মানুষ।
স্বভাবগতভাবেই কূটনৈতিক দক্ষতা রয়েছে তার, আর ঠিক সেই কারণেই ওর এই দেখা করতে চাওয়ার বিষয়টাকে একটু গুরুত্ব দিচ্ছি। মনে হচ্ছে ব্যাপারটা হয়তো স্রেফ ধাপ্পাবাজি নয়, সত্যিই বোধহয় ওর আমাদের সাহায্যের প্রয়োজন। আমাদের ভদ্রলোক তো তোমার সঙ্গেই দেখা করতে চেয়েছেন। সে কি, তুমি কি আমার সঙ্গে থাকবে না নাকি? না না, তা বলছি না, এ তো আমার পক্ষে সম্মানের বিষয়। ব্যাস, তাহলে আর কি, বিকাল 4:30 ভদ্রলোকের আসার কথা, তার আগে আর বিষয়টা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কি বলো? আমি তখন থাকতাম কুইন অ্যান্ড স্ট্রিটে, কিন্তু সেদিন নির্দিষ্ট সময়ের আগেই বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম। ঘড়িতে ঠিক 4:30 বাজার প্রায় সঙ্গে সঙ্গেই এসে হাজির হলেন কর্নেল স্যার জেমস ড্যামারি। এই বিশাল কর্তৃত্বপূর্ণ অভিজাত মানুষটি যেন ছোট্ট ঘরটিকে সম্পূর্ণভাবে নিজের উপস্থিতিতে আচ্ছন্ন করে রেখেছিলেন। তার ধূসর আইরিশ চোখে ছিল সততা, আর ঠোঁটে মৃদু হাসি। মাথায় চকচকে টপ হ্যাট, কালো ফ্রক কোট, গলায় বাঁধা স্যাটিনের রুমালে আটকানো মুক্তোর পেন, আর জুতোর উপরে পরা সুদৃশ্য লম্বা মোজা। ভদ্রলোক যেন এক চলমান বনেদিয়ানা। আহা, ডক্টর ওয়াটসন, আমি অবশ্য একরকম নিশ্চিতই ছিলাম যে আপনাকে এখানে পেয়ে যাব। আপনার সহযোগিতার আজ অত্যন্ত প্রয়োজন হতে পারে, কারণ আমি যে লোকটার কথা বলতে এসেছি তার কাছে হিংসাত্মক আচরণ করাটা ঠিক ব্রেকফাস্ট করার মতোই সাধারণ ব্যাপার। সত্যি কথা বলতে, ইউরোপে ওর মতো বিপজ্জনক মানুষ খুব সম্ভবত আর একটাও নেই। ইউরোপের সবচেয়ে বিপজ্জনক তকমাটা কিন্তু আমি আরও কয়েকজনের সম্পর্কে শুনেছি। আচ্ছা, আপনি কি ধূমপান করেন না? না 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 না। তাহলে আমি বরং আমার পাইপটা ধরিয়ে নিই। শিওর। আপনার এই ভদ্রলোক যদি প্রয়াত প্রফেসর মরিয়াটির চেয়েও, কিংবা এখনো জীবিত কর্নেল সেবাস্টিয়ান মোরানের চেয়েও বেশি বিপজ্জনক হয়, তাহলে বলবো বিষয়টা রীতিমতো আকর্ষণীয়, বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে এবারে ব্যাপারটা। তা কি নাম এই বিপজ্জনক মানুষটার? ব্যারন গ্রুনার, নামটা শুনেছেন? ব্যারন গ্রুনার? আহা, অস্ট্রিয়ার ওই খুনি লোকটা। ওয়ান্ডারফুল মিস্টার হোমস, ওয়ান্ডারফুল। আপনার নজর কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। আপনি দেখছি ইতিমধ্যেই তাকে খুনির তকমা দিয়ে ফেলেছেন। ইউরোপে অপরাধের খুঁটিনাটি নজরে রাখাই যে আমার কাজ, কর্নেল। প্রাগের ঘটনাটা পড়ার পর লোকটার অপরাধ নিয়ে সন্দেহ করার তো কোনো সুযোগই নেই। একদিকে আইনের ফাঁক, আর অন্যদিকে এক সাক্ষীর সন্দেহজনক মৃত্যু। এই দুটোই তাকে বাঁচিয়ে দিয়েছে বটে। আবার দেখুন না, ওই স্প্লুগেন পাসে লোকটার স্ত্রীর যে দুর্ঘটনা ঘটল, ওফ, ঘটনাটা যেন আমি নিজের চোখে ঘটতে দেখেছি। স্ত্রীকে যে সেই খুন করেছে এটা তো জলের মতো পরিষ্কার। যাকে লোকটা এবারে যখন ইংল্যান্ডে এসে পড়েছে, তখন এটুকু তো ভালো করেই জানতাম তার সঙ্গে আমার সামনাসামনি একটা লড়াই নিশ্চয়ই হবে। তাই ব্যারন গ্রুনার এবারে কি কাণ্ড ঘটিয়েছে? এখানে নিশ্চয়ই সে পুরনো ঘটনার ব্যাপারে আসেনি। না মিস্টার হোমস, না। এবারে সে যা ঘটিয়েছে তা পুরনো ঘটনাগুলির চেয়ে আরো ভয়ঙ্কর। যে কোনো অপরাধের প্রতিশোধ নেওয়া নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তা রোধ করা। চোখের সামনে একটা একটা বিভীষিকা তৈরি হচ্ছে, আর আমি আমি অসহায়ের মতো দেখে চলেছি, কিচ্ছু করতে পারছি না, নাথিং। আর সত্যি বলতে কি অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। মিস্টার হোমস, আমি যে মক্কেলের হয়ে এখানে এসেছি, আপনাকে কিন্তু তার স্বার্থ রক্ষা করতেই হবে, প্লিজ। ও, তার মানে আপনি শুধুই মধ্যস্থতাকারী? আচ্ছা, আমি এটা আগে বুঝিনি। আসল ক্লায়েন্টকে? আমি তার নাম প্রকাশে অপারগ। দয়া করে জোর করবেন না মিস্টার হোমস। আমার মক্কেল সমাজে এক অত্যন্ত সম্মানিত নাম, তার বয়সও হয়েছে। তিনি চান না যে এই ঘটনার সঙ্গে তার নামটা কোনোভাবে প্রকাশ্যে আসুক। আপনার কৌতূহল সম্পূর্ণই যুক্তিপূর্ণ, কিন্তু বিশ্বাস করুন, তার উদ্দেশ্য একেবারেই খারাপ নয়। এদিকে বিপদও মারাত্মক। আপনি যদি পারিশ্রমিক নিয়ে চিন্তিত হন, তাহলে বলবো যে আপনি সে ব্যাপারেও একেবারে
নিশ্চিন্ত থাকতে পারেন। তাছাড়া তদন্তের সময় আপনার হাতে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। আপনার আপনার যখন যা প্রয়োজন হবে সবই আপনি পেয়ে যাবেন। কিন্তু এভাবে ক্লায়েন্টের নাম না জানলে? ক্লায়েন্টের নামটা জানা বা না জানায় আপনার কাজটা হাতে নেওয়ার সিদ্ধান্তে আদৌ কোনো পরিবর্তন হবে কি মিস্টার হোমস? দুঃখিত স্যার জেমস, আমার কাজের একটা ধরন আছে। আমি বিশ্বাস করি রহস্য থাকা উচিত কেসের এক প্রান্তে, দুই প্রান্তই রহস্যজনক হলে ব্যাপারটা একটু গোলমেলে হয়ে যায়। এই অবস্থায় আমার পক্ষে যে কাজটা সত্যি নেওয়া সম্ভব নয়, মাফ করবেন। স্যার ড্যামারির চওড়া মুখটা যেন মুহূর্তে অন্ধকার হয়ে গেল। একটু যেন বিচলিত হয়েই বললেন, আপনি 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 বুঝতে পারছেন না মিস্টার হোমস, এই কেসটা আপনি না নিলে পরিস্থিতি ভয়াবহ দিকে চলে যাবে। আমি যে আমি যে আমি কি ভীষণ দোলাচলে পড়লাম, কিন্তু কিন্তু এইটুকু বলতে পারি যে আপনাকে যদি এখনই সব কিছু খুলে বলতে পারতাম তাহলে আপনি রাজি না হয়ে পারতেন না। কিন্তু আমি আমি যে ভদ্রলোককে কথা দিয়েছি মিস্টার হোমস, আচ্ছা আচ্ছা যতটুকু বলতে পারি অন্তত ততটুকু বলার অনুমতি দিন। তা বলুন, তবে এক্ষুনি ধরে নেবেন না যে আমি কাজটা নিচ্ছি। বেশ 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 বেশ, তাই হবে তাই হবে। আচ্ছা, আপনি জেনারেল দি মার্ভেলের নাম শুনেছেন? খাইবার যুদ্ধের নায়ক জেনারেল মার্ভেল তো অবশ্যই শুনেছি। হ্যাঁ হ্যাঁ, তার একমাত্র মেয়ে ভায়োলেট দ্য মার্ভেল, তরুণী, সুন্দরী, প্রতিভাময়ী, এক কথায় অসাধারণ মেয়ে। আর এই মেয়েকেই আমরা এক দানবের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি মিস্টার হোমস। দানবটা নিশ্চয়ই ব্যারন গ্রুনার, তাই তো? জেমস ড্যামারি মুখটা অন্ধকার করে চুপ করে রইলেন। তার এই চুপ করে থাকাই হোমসের প্রশ্নের উত্তরটা দিয়ে দিল। বুঝলাম, তার মানে ব্যারন গ্রুনারের প্রভাব রয়েছে মিস মার্ভেলের ওপরে। নারীর উপর সবচেয়ে শক্তিশালী প্রভাব কি জানেন তো মিস্টার হোমস? প্রেম। এই ঘৃণার লোকটার চেহারা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা আমি জানি না। লোকটা অদ্ভুত রকমের আকর্ষণীয়, সুদর্শন, হ্যান্ডসাম। কণ্ঠস্বত্ব এমন মোলায়েম যে এই লোকটি যে অত ঘৃণ্য সমস্ত কাজ করতে পারে সেটাই বিশ্বাস হবে না। সব মিলিয়ে এক রহস্যময় ব্যক্তিত্ব। আর ভায়োলেট এর প্রেমেই একেবারে অন্ধ। লোকটা যেন কি একটা ম্যাজিক করেছে ভায়োলেটের ওপর। বেচারা কিছুতেই বুঝছে না যে ওই 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 শয়তানের কাছে মেয়েরা খেলনা ছাড়া আর কিচ্ছু নয় মিস্টার হোমস, আর কিচ্ছু নয়। আপনি শান্ত হন স্যার জেমস। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনার কথায় বোঝা যাচ্ছে যে মিস ভায়োলেট আর যাই হন বোকা নন, তাই এরকম একটা দুশ্চরিত্র লোকের সঙ্গে তার আলাপই বা হলো কিভাবে? সবই নিয়তি মিস্টার হোমস, কপালের ফের যাকে বলে। এই কয়েক মাস আগে ভায়োলেট একটা মেডিটেরেনিয়ান ইয়টিং ট্রিপে গেছিল। সেই ট্রিপে আরো অনেক যাত্রী ছিলেন, গ্রুনারও তাদের মধ্যেই একজন। আয়োজকরা যদি এতটুকু জানতো যে কি ধরনের লোককে তারা তাদের ট্রিপে জায়গা দিচ্ছে, আর 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 সেই থেকেই লোকটা ভায়োলেটকে এমনভাবে কবজা করেছে। মিস্টার হোমস, আপনি নিশ্চয়ই বোঝেন যে এটা 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 প্রেম নয়, এটা অভিশাপ। আপনি ভাবতেই পারবেন না মিস্টার হোমস, অত শিক্ষিতা বিচক্ষণ একটা মেয়ে, সে কিনা ওই খনিটাকে চোখে হারায়। আর সবচেয়ে বড় বিপদ তো এখন আসন্ন। আগামী মাসেই তারা বিয়ে করতে চলেছে। আসলে ভায়োলেটের বিয়ের বয়স হয়েছে, ইচ্ছে শক্তিও ভয়ঙ্কর, তাই তাকে থামানো একরকম অসম্ভব। কেন? অস্ট্রিয়ার কেলেঙ্কারির কথা সে জানে না? এরকম একটা সাংঘাতিক ঘটনার কথা জানলে তো যে কোনো মেয়ে জানে 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 সব জানে। আরে বাবা, বিপদটা তো সেখানেই। লোকটা এতটাই ধূর্ত যে নিজেই নিজের সব পাপ স্বীকার করে রেখেছে ভায়োলেটের কাছে। তবে সেগুলি এমনভাবে বলেছে যাতে মনে হয় সেই আসলে পরিস্থিতির শিকার। ভাবতে পারেন
ভাবতে পারেন সব কিছু শোনার পরেও ভায়োলেট গ্রুনারকে এতটুকুও সন্দেহ করে না। বরং বলতে গেলে তারপর থেকে তো ভায়োলেট উল্টে তাকে আরো বেশি বিশ্বাস করতে শুরু করেছে। এবারে বুঝলাম, অর্থাৎ আপনার ক্লায়েন্ট নিশ্চয়ই জেনারেল দ্য মার্ভেল। কর্নেল অস্বস্তিতে নড়ে চড়ে উঠলেন। দেখুন দেখুন হ্যাঁ বলে আমি আপনাকে ঠকাতে পারতাম, কিন্তু না, সেটা আমার উদ্দেশ্য নয়। জেনারেল আমার ক্লায়েন্ট নন। তার এখন যথেষ্ট বয়স হয়েছে। যুদ্ধক্ষেত্রে সাহস দেখানো সেই ডাকাবুকো যোদ্ধা এখন একজন অসহায় বৃদ্ধ পিতা মাত্র। এই অস্ট্রিয়ান শয়তানের সঙ্গে লড়াই করার শক্তি তার আর নেই। আমার আসল ক্লায়েন্ট হলেন জেনারেলের একজন পুরনো বন্ধু, যিনি ভায়োলেটকে সেই ফ্রক পরা অবস্থা থেকে দেখে আসছেন। তিনি নিজে প্রকাশ্যে আসতে চান না, অথচ ভায়োলেটের এই অবস্থাও তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। এদিকে এদিকে স্কটল্যান্ড ইয়ার্ডও এই বিষয়ে কোনো হেল্পই করতে পারছে না। তাই একমাত্র আশ্রয় আপনি। কিন্তু একটাই অনুরোধ আপনার কাছে, দয়া করে তার পরিচয় জানবার চেষ্টা করবেন না, অন্তত তার সম্মানের খাতিরে। বেশ, কথা দিলাম। আর হ্যাঁ, কেসটা আমি নিলাম। আমাকে শুধু বলুন, কেসের প্রয়োজনে কাউকে যোগাযোগ করতে হলে কিভাবে করব? কার্লটন ক্লাবে যোগাযোগ করলেই হবে। তবে খুব এমার্জেন্সি কিছু হলে আমার পার্সোনাল লাইনে একটু ফোন করে নেবেন। হোমস নোটবুকে নাম্বারটা লিখে রাখল, তারপর জিজ্ঞাসা করল, ব্যারন গ্রুনারের বর্তমান ঠিকানাটা বলতে পারবেন? হ্যাঁ, ভার্নন লজ, কিংস্টনের খুব কাছেই। বিরাট বড় বাড়ি। লোকটা গত কয়েক বছরে কালো বাজারে বেশ মোটা টাকা করেছে। আর বুঝিনি তো, ধনী প্রতিপক্ষ সবসময় একটু বেশি বিপজ্জনক। আচ্ছা, এখন কি গ্রুনারকে বাড়িতে পাওয়া যাবে বলে মনে হয়? হ্যাঁ, তা পাওয়া যাবে বটে। লোকটা খুব একটা বেশি বাড়ি থেকে বেরোয় টেরোয় না। এবারে বলুন, লোকটা সম্পর্কে আর কিছু জানেন কি? আর কিছু বলতে ওই দামি জিনিসের নেশা আছে, ঘোড়া পোষে, হার্লিংহামে একসময় পোলো খেলতো, কিন্তু প্রাগের ঘটনাটা ফাঁস হয়ে যাওয়ার পর সেটা একরকম বন্ধই হয়ে গেছে। আর 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 লোকটার শিল্পবোধ কিন্তু বেশ প্রখর। বই, পেইন্টিং এইসব সংগ্রহ করে। বিশেষ করে ওই চাইনিজ পটারির ওপর তো বেশ ভালো রকমের নলেজ আছে লোকটার। এই নিয়ে বইটইও লিখেছে। তাহলে জটিল মানুষ বলতে হবে। অবশ্য বড় বড় অপরাধীরা প্রায় সকলেই এইরকম। এদের মনের তল পাওয়া কঠিন। শুধু তাই নয়, এদের সকলেরই এক বা একাধিক বিষয়ে গভীর জ্ঞান আর দক্ষতা থাকে দেখেছি। এই আমার পুরনো এক প্রতিদ্বন্দ্বী চার্লি পিসের কথাই ধরুন না কেন। লোকটা ছিল দুর্দান্ত বেহালা বাদক। আবার ওয়েনরাইটকেই দেখুন, তুখোড় শিল্পী। ঠিক আছে কর্নেল, আপনি আপনার ক্লায়েন্টকে জানিয়ে দিন শার্লক হোমসের নজর থাকছে ব্যারন গ্রুনারের ওপর। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। বাকিটা আমার নিজের পদ্ধতিতে ভেবে চিন্তে এগোবো। একটা ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, এইবারে গ্রুনারের রাস্তা খুব একটা মসৃণ হবে না। তার প্রতিপক্ষ এবারে শার্লক হোমস। এই বলে হোমস চেয়ারে হেলান দিল। বুঝতে পারছিলাম আগামী কয়েকটা দিন এক বা একাধিক ঝড়ের সম্ভাবনা। স্যার জেমস চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় আমার বন্ধুটি গভীর ধ্যানে ডুবেছিল। হঠাৎ সম্বিত ফিরলে আমায় জিজ্ঞাসা করল, সবই তো শুনলে ওয়াটসন, এবারে বলো, এই বিষয়ে তোমার কি কোনো মতামত আছে? ওয়েল, আমার তো মনে হয় তোমার সরাসরি মিস ভায়োলেটের সঙ্গেই আগে দেখা করা উচিত। ওয়াটসন, মাই ডিয়ার ওয়াটসন, তুমি ভেবে দেখো একবার, ওই বৃদ্ধ পিতাই যদি তার মেয়েকে তার সিদ্ধান্ত থেকে টলাতে না পারেন, তাহলে আমি, একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি, আমি কিভাবে তার মন পরিবর্তন করব? মিস ভায়োলেট শুধু প্রাপ্তবয়স্কই নন, তিনি নাকি যথেষ্ট বিচক্ষণ। এমন একজন নারী যদি নিজের জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে তাকে শুধু মুখের কথায় বুঝিয়ে পরাস্ত করাটা অত্যন্ত কঠিন কাজ। যদি অন্যান্য সব রাস্তা বন্ধ হয়ে গেলে তোমার পরামর্শটাই হয়তো শেষ অস্ত্র হয়ে উঠবে।
তবে শুরুটা আমাদের অন্য দিক থেকে করতে হবে, মানে এমন একটা দিক থেকে যে দিকটা নিয়ে এর আগে কেউ মাথা ঘামায়নি। আর এই ক্ষেত্রে আমার মন বলছে শিনওয়েল জনসন আমাদের কাজে আসতে পারে। শিনওয়েল জনসনের কথা আমি এর আগে তেমন উল্লেখ করিনি, কারণ আমার বেশিরভাগ কাহিনী হোমসের কর্মজীবনের প্রথম দিক থেকে নেওয়া। কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই এই লোকটি হোমসের এক অমূল্য সহযোগী। শিনওয়েল এক সময়কার দুর্ধর্ষ অপরাধী, পার্কহার্স্টে দুবার জেল কেটেছে। তারপর অনুতপ্ত হয়ে লোকটা একেবারে পাল্টে যায়, আর ঠিক সেই সময় থেকেই সে হোমসের হয়ে কাজ করতে শুরু করে। লন্ডনের প্রায় সবকটা নাইট ক্লাব, সস্তার হোটেল আর জুয়ার আড্ডায় শিনওয়েলের অবাধ যাতায়াত ছিল। তার সঙ্গেই মগজটাও বেশ তীক্ষ্ণ ধার হওয়ায় হোমসের এজেন্ট হিসেবে খবরাখবর জোগাড় করার কাজে তার জুড়ি ছিল না। পুলিশের টিকটিকি হিসেবে কাজ করলে আর দেখতে হতো না কোন কালে তার অতীতের কুকীর্তি ফাঁস হয়ে যেত। কিন্তু আমার বন্ধুর কাছ থেকে কোনো খবর বেরোতো না। শিনওয়েলের স্যাঙাতরাও জানতে পারত না খবরটা কে চালান করেছে। অপরাধ জগতের কাছে সে ছিল বিশ্বস্ত শিনওয়েল, আর হোমসের কাছে অমূল্য এক অস্ত্র। আর ব্যারন গ্রুনারের কেসে হোমস সেই শিনওয়েল জনসনকেই কাজে লাগাবার সিদ্ধান্ত নিল। কয়েকটা জরুরি কাজ এসে পড়ায় এরপর কয়েক ঘন্টা আর হোমসের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারিনি। তবে সেই সন্ধ্যায় পূর্ব নির্ধারিত সময় সিম্পসন্সে তার সঙ্গে আমার দেখা হলো। জানলার ধারে একটা ছোট টেবিলে বসলাম আমরা। স্ট্র্যান্ডের ব্যস্ত জনজীবন দেখতে দেখতে সে আমাকে সারা দিনের খবরাখবর জানালো। জনসনকে কাজে লাগিয়ে দিয়েছি, বুঝলে। লন্ডনের কালো গলি খুঁজি থেকে কোনো না কোনো আবর্জনা সে নিশ্চয়ই বের করে আনবে। গ্রুনারের কুকীর্তির পর্দা ফাঁস করার চাবিকাঠি আমার বিশ্বাস ওই অন্ধকার জগতেরই কোথাও না কোথাও পাওয়া যাবে। সে তো বুঝলাম হোমস, কিন্তু দেখো, যে সমস্ত তথ্য প্রায় সকলেই ইতিমধ্যে জানে, মেয়েটা সেগুলোই বিশ্বাস করছে না এখনো। সেখানে তোমার খুঁজে বের করা কোনো ঘটনার কথা আদৌ কানে তুলবে? মনে তো হয় না। কানে যে একেবারে তুলবেই না সে কথাই বা কে বলতে পারে ওয়াটসন। পুরুষদের কাছে মেয়েদের মন অনেকটা ওই অমীমাংসিত ধাঁধার মতোই, বোঝা বড়ই দায়। খুনের মতো ভয়ঙ্কর অপরাধ যেখানে ক্ষমা করে দেওয়া গেল, কিংবা ছলে বলে ব্যাখ্যা করে হয়তো খুনের যৌক্তিকতা খাড়া করে দেওয়া হলো, আবার সেখানেই হয়তো সামান্য কোনো অন্যায় মনটাকে তিলে তিলে বিষিয়ে তুলল। ওই যে ব্যারন গ্রুনার আমাকে বললেন না। দাঁড়াও, তোমাকে বলেছিলেন মানে? তুমি গ্রুনারের সঙ্গে দেখা করেছো নাকি? আরে এই দেখো দেখি, তোমাকে তো বলাই হয়নি। হ্যাঁ ওয়াটসন, লোকটাকে সামনাসামনি দেখার দরকার ছিল। আসলে তার চোখে চোখ রেখে তার দৌড় যে কতটা, সেটাই দেখতে চেয়েছিলাম বলতে পারো। তাছাড়া লোকটা কোন ধাতুতে গড়া সেটাও দেখার প্রয়োজন ছিল। শিনওয়েল জনসনকে গ্রুনার সম্পর্কে খোঁজ খবর নিতে বলি আমি ক্যাব নিয়ে চলে গেলাম সোজা কিংস্টনে। তারপর সেই পেল্লাই বাড়ি, আর বরাত জোরে দেখাও পেয়ে গেলাম গ্রুনারের। ওয়াটসন, কি যে চমৎকার মুডে পেলাম তাকে। চমৎকার মুড? বলো কি? এই, তোমাকে চিনে ফেলেননি তো আবার? চিনে ফেলেননি মানে? আমি তো চেনাতেই চেয়েছিলাম, সেই জন্য নিজের ভিজিটিং কার্ডটাই পাঠিয়ে দিয়েছিলাম ভেতরে। এমন লোকের সঙ্গে টক্কর দিয়ে সুখ আছে বলতে হবে। যেমন সুদর্শন তেমনই রাশভারী। লোকটার মাথাটা বরফের মতো ঠান্ডা, সিল্কের মতো মোলায়েম কণ্ঠস্বর, পোশাক আশাকে তো রীতিমতো ধোপদুরস্ত, যেন কোনো নাম করা ডক্টর, আর ভেতরে ভেতরে যেন বিষধর সাপ। সব মিলিয়ে একজন রুচিশীল, উঁচু জাতের অভিজাত অপরাধী বলতে পারো। লোকটা হাসতে হাসতে অবলীলায় বুকে ছুরি চালিয়ে দিতে পারে। না, লোকটার সঙ্গে দেখা করে সত্যি দারুণ আনন্দ পেলাম। সে না হয় বুঝলাম, তো আসল কথাটা আগে বলো দেখি। এই যে তুমি বললে লোকটা চমৎকার মুডে ছিল, মানে ব্যাপারটা বুঝলে না ওয়াটসন? আরে ইঁদুর দেখতে পেলে বেড়াল যেমন খুশি হয় সেরকমই আর কি। একটা কথা কি জানো তো, কিছু কিছু মানুষের এই চমৎকার মুডে থাকাটা আবার রীতিমতো নৃশংস অপরাধীদের চেয়েও বেশি ভয়ঙ্কর। গ্রুনার লোকটা শুরু থেকেই এই কথাটা প্রমাণ করছিল। আমাকে দেখে হাসি মুখেই বলল, আরে ওয়েলকাম মিস্টার শার্লক হোমস, ওয়েলকাম টু মাই হাম্বল অ্যাবোর্ড। এই গরিবখানায় আপনাকে স্বাগতম। প্লিজ 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 কাম ইন মিস্টার হোমস। সত্যি কথা বলি,
আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু আপনার জন্য একরকম অপেক্ষাই করছিলাম। আমি জানতাম যে আজ নয়তো কাল শার্লক হোমসের দেখা আমি পাবই। জেনারেল দ্য মার্ভেল আপনাকে পাঠিয়েছেন, তাই তো? তার একমাত্র কন্যা ভায়োলেটের সঙ্গে আমার বিয়েটা ঠেকাতে? কথাটা ঠিক। তাহলে তো এটাও বলতে হয় আপনি শুধু শুধু আপনার সুনামটা নষ্ট করবেন। আরে মশাই, এই কেসে আপনার জেতার কোনো সম্ভাবনাই নেই। ফালতু হাড় ভাঙা খাটনি হবে, উল্টে আরো বিপদ ডেকে আনবেন। তার চেয়ে আমি আপনাকে একটা উপদেশ দিই, এতদিনের কষ্ট করে অর্জন করা সুনামটা খোয়াতে না চাইলে আপনি উপদেশটা মানবেন। মিস্টার হোমস, কেসটা আপনি ছেড়ে দিন। এই বিষয়ে নিজেকে আর না জড়িয়ে মানে মানে সরে পড়ুন। কি অদ্ভুত ব্যাপার দেখুন মিস্টার গ্রুনার, আপনাকেও কিন্তু আমি ঠিক এই উপদেশটাই দিতে যাচ্ছিলাম। আপনি অত্যন্ত ইন্টেলিজেন্ট। এখনো অবধি আপনাকে যতটুকু দেখেছি তাতে আপনার প্রতি আমার রেসপেক্ট আরও বেড়েছে। তাই আপনার ভালোর জন্যই বলছি, মিস ভায়োলেটের জীবন থেকে সরে যান। দেখুন, এখানে কিন্তু আপনার অতীত জীবনটাকে কাটা ছেঁড়া করে আপনাকে নতুন করে অস্বস্তিতে ফেলা আমার উদ্দেশ্য নয়। সেসব পার্ট যখন চুকেই গেছে, আর এখন তো আবার আপনি নতুন করে জীবন কাটাতে চাইছেন, খুবই ভালো কথা, এতে কারুরই কিছু বলার নেই। কিন্তু যদি এই বিয়েটা জোর করে করেন, তাহলে এমন কিছু বিশিষ্ট গণ্যমান্য ক্ষমতাশীল মানুষ আপনার পিছনে এমনভাবে পড়বেন যে ইংল্যান্ডে থাকাটাই হয়তো আপনার পক্ষে আর সম্ভব হবে না। মিস্টার গ্রুনার, এই খেলাটা কি সত্যি খেলতেই হবে? আপনি এত ঝড় জল পেরিয়ে এতটাই এসেছেন, এখন আর নতুন করে ঝামেলায় জড়িয়ে কি লাভ বলুন তো? তার চেয়ে বরং ওই মেয়েটির জীবন থেকে সরে গেলেই আপনি নিরাপদে থাকবেন। এই দেখুন না, যতভাবেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে থাকুন না কেন, আপনার এর আগের সমস্ত কীর্তিকলাপের কথা তো আমিও জানি, আপনিও জানেন। এখন সেসব কথা যদি ভায়োলেটের কানে গিয়ে পৌঁছয়, সেটা কি খুব সুখকর হবে? ওয়াটসন, বুঝলে ওয়াটসন, আমার কথাগুলো শুনে ব্যারনের নাকের নিচে সরু গোঁপগুলো পোকামাকড়ে সুঁড়ের মতো তিত্তির করে কাঁপতে লাগলো, যেন অনেক কষ্টে হাসি চেপে রাখার চেষ্টা করছে। শেষে খুক খুক করে হেসেই ফেললো। সরি, রিয়েলি সরি মিস্টার হোমস। আপনার কথা এভাবে হেসে ফেলাটা একটু অভদ্রতা হয়ে গেল ঠিকই, কিন্তু কিন্তু আমার ভীষণ অদ্ভুত ঠেকছে আর মজা লাগছে এটা দেখে যে শার্লক হোমসের মতো মানুষ কিনা হাতে কোনো তাস না রেখেই এই খেলায় নেমে পড়েছে। অবশ্য এই হম্বিতম্বি, এই হুমকি দেওয়া, এইসব ধাপ্পাবাজি অভিনয় আপনি ছাড়া এত ভালোভাবে কেউ করতে পারতো না। বেশ কনভিন্সিং বলতে হবে, কিন্তু তাহলেও ব্যাপারটা খুবই দুঃখজনক মিস্টার হোমস। না মশাই, আপনার কাছ থেকে এতটা কাঁচা কাজ আমি আশা করিনি। আপনি যেভাবে তোড়পে গেলেন, না, আপনার এই স্বপ্নের বুদবুদ ফেটে যেতে আর বেশি দেরি নেই মিস্টার হোমস। আচ্ছা, আপনার সত্যিই তাই মনে হয়? মনে হয় না মিস্টার হোমস, আমি একেবারে নিশ্চিত। আসলে আমার হাতে থাকা তাসগুলো যাকে বলে তুরুপের তাস আপনার কাছে লুকোতে চাই না। শুনুন মিস্টার শার্লক হোমস, ভায়োলেট আমাকে ভালোবাসে, না না, তার চেয়েও বেশি সে আমাকে বিশ্বাস করে। অবশ্য আমার মতো মানুষকে ভালো না বেশি কি পারা যায় বলুন? যাই হোক, আমার অন্ধকার অতীত সম্পর্কে সবকিছু, হ্যাঁ হ্যাঁ, সব কিছু জেনেও মেয়েটার মনের কোনো পরিবর্তনই ঘটেনি। ও হ্যাঁ, আমি কিন্তু তাকে আগেই বলে দিয়েছি যে কিছু ষড়যন্ত্রকারী লোকজন তার মন বিষিয়ে দিতে আর আমাদের বিয়েটা ভণ্ডুল করে দিতে আসবে। মিস্টার হোমস, আমি কিন্তু তাকে আপনার কথাও বলেছি। আপনিও যে সেই সব দুষ্টু লোকের মধ্যে পড়েন সেটা সে জানে, এবং এও জানে যে তাকে আমার বিষয়ে ঠিক কি কি বলা হতে পারে। ভায়োলেটকে সেসব কিভাবে সামলাতে হবে সেটাও শিখিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি হিপনটিজমের পোস্ট হিপনটিক সাজেশনের কথা শুনেছেন মিস্টার হোমস? মানে সম্মোহনের পরে সম্মোহিত মানুষটাকে যা হুকুম করবেন সে তাই করবে। আর এক্ষেত্রে আমার ব্যক্তিত্ব এবং সৌন্দর্য ভায়োলেটকে সম্মোহন করার জন্য যথেষ্ট। আপনি কাজ করুন,
তার সঙ্গে দেখাটা করেই ফেলুন, যা বলার বলে দিন তাকে। সে তো আপনার সঙ্গে দেখা করবার জন্য প্রস্তুত। আসলে কি বলুন তো, মেয়েটা বড্ড ভালো, তার চেয়েও বেশি যাকে বলে বোকা। এদিকে আবার বাবার কোনো কথাই সে ফেলতে পারে না, এই একটা বিষয় বাদে। তাহলে ওয়াটসন বুঝতেই পারছো, এরপর আর কিছুই বলার ছিল না। লোকটার এমন আত্মবিশ্বাস যে আমার মনে হলো তখনকার মতো কেটে পড়াই ভালো। উঠে বেরিয়ে যাব বলে দরজার হাতলে হাত রাখতেই পিছন থেকে গ্রুনার ডাকলো আমাকে। বাই দ্য ওয়ে মিস্টার হোমস, আপনি কি ফরাসি এজেন্ট লেব্রনের নাম শুনেছেন? লেব্রন? হ্যাঁ, শুনেছি বই কি। তাহলে তার পরিণতি কি হয়েছিল সেটাও নিশ্চয়ই আপনার অজানা নয়। শুনেছি মমার্থের কয়েকটা গুন্ডা তাকে চরম মারধর করে অর্ধেক পঙ্গু করে দিয়েছিল। একদম ঠিক মিস্টার হোমস। কি আশ্চর্য কোইন্সিডেন্স দেখুন, ঠিক তার এক সপ্তাহ আগেই সে আমাকে ঘাঁটাতে এসেছিল। অবশ্য শুধু ব্রুনই নয়, এরকম অবস্থা আরো অনেকেরই হয়েছে। তাই বলছি মিস্টার হোমস, বেশি বাড়াবাড়ি করবেন না। আমার সঙ্গে বাড়াবাড়ি করলে তার ফল যে খুব একটা ভালো হয় না, সেই বিষয়ে নিশ্চিত থাকুন। আমি একটা কথা বুঝতে পারছি না, আচ্ছা কি দরকার বলুন তো, কি দরকার এসব ব্যাপারে নাক গলানোর? তার চেয়ে আপনি থাকুন আপনার মতো, আর আমাকে থাকতে দিন আমার মতো। হ্যাঁ, এবার আসতে পারেন। ব্যাস, এই হলো কাহিনী ওয়াটসন। নাও, এখন তুমি পুরোপুরি আপ টু ডেট। লোকটা তো অত্যন্ত ভয়ঙ্কর হোমস। ভয়ঙ্কর বলে ভয়ঙ্কর, কিন্তু তুমি তো জানোই গাল ভরা ধমক ধামককে আমি কোনোদিনই পাত্তা দিই না। তবে সমস্যা একটাই, যে মানুষ ভাবে বেশি বলে কম, তাদের নিয়েই আসল বিপদ। সুতরাং এই গ্রুনারের সঙ্গে ডুয়েল খেলাটা নেহাত সহজ হবে বলে মনে হচ্ছে না। প্রথমেই তার বেশ ভালো একটা আঁচ পেয়ে গেছি। আচ্ছা হোমস, ব্যাপারটায় তোমার হস্তক্ষেপ করাটা কি সত্যিই জরুরি? মানে দেখো, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ বিয়ে করলেই বা কি আসে যায়? তাছাড়া ওই মিস ভায়োলেট, যিনি তুমি তো বললে গ্রুনার সম্পর্কে সব কিছুই জানেন, এরপরেও যায় আসে ওয়াটসন, ভুলে যেও না যে লোকটা তার আগের স্ত্রীকে খুন করেছিল। একটা নিষ্পাপ তরুণী জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো তাকে ভুল বোঝানো হয়েছে। এ তো সাংঘাতিক ম্যানিপুলেশন, এটা হতে দেওয়া যায় না। আর তাছাড়া আমি কেসটা হাতে নিয়েছি যখন, তখন ক্লায়েন্টের কাছেও তো জবাব দিতে হবে বলো। এখন থাক, সব আপাতত বাদ দাও। নাও নাও, কফিটা শেষ করো, তারপর বাড়ি চলো। শিনওয়েল নিশ্চয়ই এতক্ষণে এসে বসে আছে তার রিপোর্ট নিয়ে। দেখা যাক সে কবর খুঁড়ে কটা হাড় কঙ্কাল খুঁজে পেল। ওর ওই ইনফরমেশনগুলোর উপরেই নির্ভর করবে আমাদের পরবর্তী পদক্ষেপ। চলো চলো, দেরি করো না। আমরা বাড়ি ফিরতেই দেখলাম শিনওয়েল জনসন বসে আছে। চওড়া লালচে মুখ, মুখ ভর্তি নানা রকমের দাগ ছোপ, সেই সঙ্গে তীক্ষ্ণ চাহনি। বোঝাই যাচ্ছে ভয়ানক ধূর্ত। অবশ্য সে একা নয়, তার সঙ্গে আছে এক তরুণী, ছিপছিপে চেহারার, ঠিক যেন অগ্নিশিখা। লাবণ্যময় মুখটা জুড়ে অদ্ভুত এক বিষণ্ণতা আর পাপবোধ ছড়িয়ে রয়েছে। শিনওয়েলই প্রথম কথা বলল। এই তো মিস্টার হোমস, এই হলো মিস কিটি উইন্টার। ওর কাছে যা খবর আছে না, বাপরে। আশা করি আপনার অনেক কাজে আসবে। আপনার কাছ থেকে খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যেই ওকে খুঁজে বের করেছি। আমায় খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন কাজ নয় শিনওয়েল। লন্ডনের পাঁক ঘাঁটলেই আমাকে পেয়ে যাবে। মিস্টার হোমস, শিনওয়েল আর আমি পুরনো সাথী। ও জানে কখন কোথা থেকে আমাকে ডেকে নিয়ে আসতে হবে। কিন্তু মিস্টার হোমস, আমরা নরকের বাসিন্দা হতেই পারি, তবে আরও একজন আছে যার স্থান আমাদেরও নিচের কোনো নরকে হওয়া উচিত। আর আমি শুনেছি সেই মানুষটাই আপনার টার্গেট। আপনি ঠিকই শুনেছেন। আর শিনওয়েলের সঙ্গে যখন আমার কাছে এসেইছেন, তাহলে ধরেই নিচ্ছি যে আপনি আমাদের কাজে সাহায্য করছেন মিস মিন্টা। ব্যারন গ্রুনার, যদি ওই শয়তানটাকে তার উপযুক্ত জায়গায় নিয়ে গিয়ে ফেলতে পারি, তাহলে মিস্টার হোমস, আমি সারা জীবনের জন্য আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তবে হ্যাঁ, আপনাকে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার অতীত জীবন নিয়ে ঘাটাঘাটি করবেন না। তাতে অবশ্য কিছু লাভ হবে না।
আমার আগে পিছে কিছুই নেই। আর আজ আমি যতটা নিচে নেমেছি তার জন্য দায়ী একমাত্র এই শয়তান এডেলবার্ট গ্রুনার। উফ, লোকটাকে একবার যদি এই নরকে টেনে হিঁচড়ে নামাতে পারতাম। মিস উইন্টার, আপনি আগে আমাকে বলুন তো, আপনি কি ব্যাপারটা জানেন? মানে আপনাকে ঠিক কি জন্য এখানে ডেকে আনা হয়েছে সেটা কি? হ্যাঁ, শিনমেল আমাকে সবটাই বলেছে। শয়তানটা আর একটা মেয়েকে ফাঁদে ফেলেছে, তাই তো? আর আপনি সেটাই ঠেকাতে চান। খুব ভালো কথা। তার মানে আপনি নিশ্চয়ই এই শয়তানটা সম্পর্কে অনেক কিছুই জানেন, আর সেই জন্যই একটা বুদ্ধিমতী ভালো মেয়েকে বাঁচাতে চাইছেন। সে এখন আর নিজের মধ্যে নেই মিস উইন্টার, উন্মাদের মতো প্রেমে পড়েছে। আশ্চর্যের কথা, লোকটার সম্পর্কে সবকিছুই সে জানে, তবু তার কোনো পরোয়াই নেই। সব জানে? মানে খুনের কথাও? হ্যাঁ, খুনের কথাও। বলছেন কি মিস্টার হোমস? হায় ঈশ্বর, আমি ভাবতে পারছি না। মেয়েটার সাহস তো কম নয়। আসলে গ্রুনার ওকে সবকিছুই এমন ভাবে বলেছে যে ভায়োলেটের ওসব রটনা আর বদনাম বলে মনে হয়েছে। রটনা? তা তা আপনি ওকে প্রমাণগুলো দেখাচ্ছেন না কেন? ঠিক সেই কারণেই যে আপনার সাহায্য প্রয়োজন মিস উইন্টার। এবারে আপনি বলুন, আপনি কি এই কাজে আমাকে সাহায্য করতে পারবেন? আপনার কাছে ঠিক কি কি প্রমাণ আছে সেগুলো কি আমাকে খুলে বলা যাবে? আমি নিজেই কি একটা জলজ্যান্ত প্রমাণ নই? আচ্ছা আচ্ছা, কেমন হবে যদি আমি আমি নিজে মেয়েটার কাছে গিয়ে সবটা খুলে বলি? মানে ওই শয়তান গ্রুনার আমার সঙ্গে ঠিক কি কি করেছে, কিভাবে আমাকে দিনের পর দিন ব্যবহার করে তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে আবর্জনার মতো, সেসব যদি ওকে গিয়ে জানিয়ে দিই? তা আপনি বলতেই পারেন, তবে কাজটা যে খুব একটা সহজ হবে না মিস উইন্টার। মিস ভায়োলেটকে গ্রুনার অত্যন্ত সুকৌশলে বশ করে রেখেছে। তার প্রভাব কাটিয়ে ওঠা যথেষ্ট কঠিন। আপনি কি এর জন্য প্রস্তুত? প্রস্তুত? মিস্টার হোমস, আপনি বললে আমি এক্ষুনি গিয়ে তাকে সবটা বলে দিয়ে আসতে পারি। একটা জল জ্যান্ত মেয়েকে বাঁচাতে আমি না 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 না, সেটা এখনই নয়। আসলে আসলে এখানে একটা সমস্যা আছে। গ্রুনার তার বেশিরভাগ পাপই মেয়েটির কাছে স্বীকার করেছে, আর সেই কাজটা সে এমনভাবে করেছে যে মেয়েটিও তাকে ক্ষমা করে দিয়েছে। নিজের প্রতিটা কীর্তির পেছনে সে নিশ্চয়ই এমন কিছু যুক্তি খাড়া করেছে যাতে মিস ভায়োলেটের মনে গ্রুনার সম্পর্কে খারাপ ধারণা তো নেই, উল্টে সহানুভূতি আছে বলে মনে হয়। আমার মনে হয় না এই বিষয়ে আর সে কথা টথা বিশেষ বলতে চাইবে। আমি নিশ্চিত করে বলতে পারি মিস্টার হোমস, লোকটা তাকে সব কথা বলেনি। সবটুকু বললে কোনো বুদ্ধিমতী মেয়ে ওই পাষণ্ডের প্রতি সহানুভূতি রাখতে পারবে না। লোকটা যে শুধু ওর আগের স্ত্রীকেই খুন করেছে তাই নয়, আমি ওকে আরো দু একজনকে খুন করার কথা বলতে শুনেছি। আপনি ভাবতে পারবেন না কি অদ্ভুত ঠান্ডা নরম স্বরে সে এক একটা নাম বলতো, আর তারপর ভাবলে সিন চোখে তাকিয়ে বলতো, তারপর আর কি 1 মাসের মধ্যেই মেয়েটা মরে গেল। ভাবতে পারছেন? না 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 মিস্টার হোমস, আপনি বিশ্বাস করুন আমায়, আমি এক ফোঁটাও বানিয়ে বলছি না। সেই সময় আমি নিজে ওর প্রেমে এমন অন্ধ ছিলাম যে এসব কথা আমিও কোনো গুরুত্ব দিইনি। ভালোবাসা, মিস্টার হোমস, ভালোবাসা মেয়েদের বড্ড বোকা বানিয়ে দেয়। এই আপনার মিস ভায়োলেটকেই দেখুন না, বোকা মেয়ে একটা। উত্তেজিত হয়ে কথাগুলো বলতে বলতে মিস কিটির চোখ দুটোয় যেন দপ করে আগুন জ্বলে উঠল। কিন্তু একটা জিনিস আমাকে বেশ চমকে দিয়েছিল। জানেন, ওই লোকটার একটা বই আছে। না 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 না, বই নয়, ওটা ডায়েরি হবে। বাদামি চামড়ায় মোড়া, একটা সোনালি চিহ্ন খোদাই করা, তালা লাগানো। সেই একটা রাতে হয়তো একটু বেশি নেশা করে ফেলেছিল, তা না হলে আমার সামনে ওই ডায়েরি নিশ্চয়ই বের করতো না। ডায়েরি? কি আছে সেই ডায়েরিতে? মিস্টার হোমস, কত মানুষেরই তো কত কি কালেকশনের শখ থাকে বলুন।
এই শয়তানটা যে কতটা ভয়ানক আপনি ভাবতেও পারবেন না। ওই ডায়েরি হচ্ছে গ্রুনারের কুকর্মের দিনলিপি। বিভিন্ন মহিলার সঙ্গে করা কুকীর্তির যাবতীয় তথ্য সে ওই ডায়েরিতে লিখে রাখত, যেন মেমেন্টো। ঠিক যেমন কেউ কেউ প্রজাপতি বা ফড়িং বা ওই কিউরিও পিস সংগ্রহ করে, সেই রকম। আপনি ভাবতে পারছেন কি নৃশংস? সারা জীবনে লোকটা যতগুলো মেয়ের সর্বনাশ করেছে তাদের প্রত্যেকের ছবি, নাম ধাম সমস্ত সেই ডায়েরিতে আছে। আপনি ভাবতেও পারবেন না মিস্টার হোমস, কি জঘন্য আর নোংরা সেই ডায়েরি। ঠিক যেন নর্দমা থেকে তুলে আনা একটা খাতা। যদি ডায়েরিটা বই হিসেবে বের করা যেত তাহলে তার নাম দিতে হতো আমার হাতে নষ্ট হওয়া মেয়েদের কথা। কিন্তু সেই ডায়েরি এখন আর আপনাদের কোনো কাজে আসবে না। আসবে কি? অবশ্য কাজে লাগলেও সেটা এই মুহূর্তে পাওয়াও তো যাবে না। ডায়েরিটা যখন আপনি দেখেছেন তখন সেটা গ্রুনার কোথায় রাখতো সেটাও জানেন নিশ্চয়ই। হ্যাঁ, ওই একবারই দেখেছি, ভেতরে স্টাডির পুরনো দেরাজের ভেতরে। আপনি কি লোকটার বাড়ি চেনেন? বাড়িটা চিনি, আর স্টাডিতেও গেছি। ও, গেছেন? কাজ তো তাহলে ভালোভাবেই শুরু করে দিয়েছেন দেখছি। বলতেই হচ্ছে এবারে শয়তানটা মনে হচ্ছে কোনো জেসে লোকের পাল্লায় পড়েনি। মিস্টার হোমস, বাইরের স্টাডিতে আপনি কি চাইনিজ ভাস, বড় কাচের আলমারি দেখেছেন? তার সামনেই একটা ডেস্ক আছে, আর তার ঠিক পিছনে ভেতরের স্টাডির দরজা। ওই ছোট ঘরেই এডেলবার্টের যত কাগজপত্র আর ওই বইটা থাকতো। বাইরে থেকে ওই ঘরে ঢোকা কি সম্ভব? মানে লোকটার কি চুরি টুরির ভয় নেই? এডেলবার্ট আর যাই হোক ভীতু নয়। ওর অতি বড় শত্রু এই অপবাদ দিতে পারবে না। অবশ্য একটা বার্গলার অ্যালার্মও সেট করা আছে, সুতরাং সে ঝামেলাও নেই। কিন্তু বাসনপত্র মানে দামি চাইনিজ ক্রকারি ছাড়া ওই বাড়িতে চুরি করার মতো আর আছেটাই বা কি? যা গলানো যায় না সেসব জিনিস কোনো চোর ছুঁয়েও দেখবে না। একদম ঠিক শিনওয়েল, একদম ঠিক। ঠিক আছে মিস মিন্টার, আপনি বরং কাল বিকেল 5টায় চলে আসুন। ওই মেয়েটির সঙ্গে আপনাকে কোনোভাবে দেখা করানো যায় কিনা ভেবে দেখি। আর হ্যাঁ, আপনার সাহায্যের জন্য অশেষ ধন্যবাদ। আপনি ভাবতেও পারছেন না ডায়েরিটার খোঁজ পাওয়া গেলে আমাদের এই কাজে কতটা সুবিধে হবে। আর হ্যাঁ, আমার ক্লায়েন্টরাও কিন্তু আপনাকে এর জন্য মোটা টাকা পারিশ্রমিক হিসেবে দিতে রাজি। টাকা? টাকা দিয়ে কি হবে? না 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 না, টাকা আমার লাগবে না। ওই রাস্কেল নরকের কীটটাকে যদি নোংরা কাদায় টেনে এনে ফেলে দিতে পারি, যে কাদায় সে আমাকে, আমার মতো আর না জানি কত মেয়েকে নিয়ে গিয়ে ফেলেছে, আর ওই সুন্দর মুখটা যদি পা দিয়ে থেতলে দিতে পারি, মিস্টার হোমস বিশ্বাস করুন, তাহলে যে আমার সব পাওয়া হয়ে যাবে। সেটাই হবে আমার পারিশ্রমিক। আপনি যতদিন ওই শয়তানটার পেছনে লেগে থাকবেন, আমিও আপনার সঙ্গেই থাকব। এই কাজে আপনাকে যেভাবে যতটুকু সম্ভব সাহায্য আমি করব মিস্টার হোমস, কথা দিচ্ছি। আপনার যখনই আমাকে প্রয়োজন হবে আপনি শিনওয়েলকে জানাবেন। ও জানে আমাকে কখন কোথায় পাওয়া যাবে। পরের দিন সন্ধেবেলায় আবার স্ট্র্যান্ড রেস্টুরেন্টে হোমসের সঙ্গে দেখা হলো। মিস ভায়োলেটের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে কাঁধ ঝাঁকালো হোমস। তার মুখ দেখেই বুঝতে পারছিলাম যে ব্যাপারটা ঠিক আশানুরূপ হয়নি। হোমস বলল, ওয়েল, অ্যাপয়েন্টমেন্ট পেতে তো কোনো ঝামেলাই হয়নি ওয়াটসন। মেয়েটা যে কি ভীষণ অদ্ভুত। বাবার কথায় একেবারে যন্ত্রের মতো চলে। মনে হবে এইভাবে যেন সে তার সব পাপের প্রায়শ্চিত্ত করছে। যাই হোক, ঠিক 5:30টায় আমি আর মিস উইন্টার নামলাম 104 বার্কলি স্কোয়ারের সামনে। ওয়াটসন, ওই বৃদ্ধ সৈনিকের ধূসর রঙের বিশাল অট্টালিকা দেখলে সত্যি বলতে কি চার্চকেও তুচ্ছ বলে মনে হবে। গেটে পৌঁছতেই একজন ফুটম্যান আমাদের নিয়ে গেল হলুদ পর্দায় ঢাকা ড্রয়িং রুমে। মিস ভায়োলেট সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল। মেয়েটার কথা তোমাকে কি বলি ওয়াটসন, সত্যি সে অসাধারণ সুন্দরী। কিন্তু কিন্তু
এই সৌন্দর্য যেন এই সাধারণ পৃথিবীর নয়। ওই মধ্যযুগীয় অয়েল পেন্টিংয়ের যেরকম পোর্ট্রেটগুলো হয় না, কেমন একটা স্বর্গীয় দ্যুতি বেরোয় মুখগুলো থেকে, ঠিক সেরকম। ভাবলে গায়ে কাঁটা দেয়, একটা পশুর মতো লোক কিভাবে এমন একজন স্বর্গীয় সৌন্দর্যের অধিকারী নারীকে ছুঁতে অবধি পারল বলতো। অবশ্য জগৎটা তো এরকমই, অপোজিট অ্যাট্রাক্টস। তার উপরে তো ওই গ্রুনারের মন ভোলানো ব্যক্তিত্ব রয়েছে। যাই হোক, আসল কথায় ফিরি। ভায়োলেট জানতো আমরা কেন এসেছি। ওই বদমাই সত্যিই তার মনে যথেষ্টই বীজ ঢেলে দিয়েছে। শান্ত নির্লিপ্ত মুখ, যেন আমাদের জন্য তার কাছে উত্তর তৈরিই ছিল। শুধু মিস উইন্টারকে দেখে সে একটু চমকে উঠল, তারপর আমাদের চেয়ারে বসতে বলল। কি বলি ওয়াটসন, যেভাবে বসতে বলল যেন কোনো চার্চের সিস্টার দুজন কুষ্ঠ রোগীকে জায়গা দিচ্ছে। মুখে অদ্ভুত একটা অনুকম্পা নাকি বিতৃষ্ণা ছিল। আমি বুঝতেই পেরেছিলাম যে আমাদের কথোপকথন কোন দিকে গড়াতে পারে। মিস্টার হোমস, আপনার নাম আমি জানি, আর আপনার আমার সঙ্গে এভাবে দেখা করতে চাওয়ার কারণটাও। আপনি এখানে এসেছেন আমার হবু স্বামীর নামে মিথ্যে অপবাদ দিতে, কি তাই তো? দেখুন, বাবার অনুরোধেই আপনার সঙ্গে দেখা করছি বটে, তবে প্রথমেই বলে রাখি, আপনি যা যা বলবেন তাতে ইডেলবার্ডের সম্পর্কে আমার ভাবনা বা সিদ্ধান্ত এক চুলও বদলাবে না। এবারে আপনি আপনার যা বলার আছে বলে ফেলতে পারেন। মেয়েটাকে যত দেখছিলাম জানো ওয়াটসন, ততই যেন ওর ওপরে আমার কেমন একটা করুণা হচ্ছিল। হ্যাঁ, করুণাই। মেয়েটার কথাবার্তায় যে অদ্ভুত গাম্ভীর্য আর কনফিডেন্স ছিল, চোখে গ্রুনারের সত্যিটা সম্পর্কে ঠিক কি বললে আর কতটা বললে যে কাজ হবে তা নিয়ে আমার বেশ চিন্তা হচ্ছিল। তুমি তো জানো ওয়াটসন, কাজের জায়গায় আমি কখনোই ইমোশনকে গুরুত্ব দিই না। তাছাড়া অযথা বক্তৃতা দেওয়া আমার পছন্দ নয়। অথচ এই মেয়েটাকে ঠিক নিজের ছোট বোন হলে যেভাবে বোঝাবার চেষ্টা করতাম, সেভাবেই যতটা সম্ভব নরম গলায় বললাম, দেখুন মিস মার্ভেল, আপনি একজন অ্যাডাল্ট। আপনার জীবনের, বিশেষ করে এত সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আপনাকে কিছু বলার অধিকার আমার নেই। তবে যদি খানিকক্ষণের জন্য হলেও আমাকে আপনার শুভানুধ্যায়ী ভাবেন, তাহলে বিয়ের পর আপনার জন্য যে কি ভয়ঙ্কর জীবন অপেক্ষা করছে তা একবার আপনাকে ভেবে দেখতে বলবো। ব্যারন গ্রুনার যার নাম, সেই লোকটার হাত রক্তে ভেজা। অসংখ্য মহিলা তার কদর্য লালসার শিকার হয়েছে। বলতে আমার সত্যি খুবই খারাপ লাগছে যে সেই লালসার শিকার হতে হবে হয়তো আপনাকেও। হ্যাঁ মিস মার্ভেল, বিয়ের পরেই আপনি এসব কিছু দেখবেন। স্বামী বলে যাকে পেতে চাইছেন, যাকে চিরটাকাল কাছে পাওয়ার, ভালোবেসে যাওয়ার আনন্দে আপনি এখন মগ্ন হয়ে রয়েছেন, তখন তার কাছ থেকেই পালাবার পথ খুঁজতে হবে আপনাকে। তাই যা সিদ্ধান্ত নেওয়ার তা এখনই নিয়ে নিন, কারণ এর পরে কিন্তু আর কোনো পথ থাকবে না। এরপর গ্রুনারের আরো বিভৎস ছবি তুলে ধরলাম ওর সামনে, অথচ মেয়েটার নিরাসক্ত মুখটায় না ভয়, না লজ্জা, না ঘেন্না, কিচ্ছু ফুটে উঠল না। ভুরু দুটো এতটুকু কাঁপল না পর্যন্ত। তখন আমার মনে পড়ল এই বদমাইশটার কথা, সে যে পোস্ট হিপনোটিক প্রভাবের উল্লেখ করেছিল। সত্যিই মনে হচ্ছিল যেন সে পৃথিবীর অনেক ঊর্ধ্বে কোথাও একটা উন্মাদ আনন্দের স্বপ্নে বাস করছে। অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে স্পষ্ট উচ্চারণ মিস ভায়োলেট বললেন, আপনার বক্তৃতা শেষ মিস্টার হোমস। জানতে চাইবেন না যে আপনার এই কথাগুলোর আমার উপর ঠিক কতটা প্রভাব পড়ল? আপনি কিন্তু প্রথম ব্যক্তি নন মিস্টার হোমস যিনি আমাকে ব্যারন সম্বন্ধে এসব অবান্তর কথা বলে আমাদের বিয়েটা ভাঙতে চান। আপনি তো এলেন সকলের শেষে। আমি শুনেছি আপনি টাকার বিনিময়ে কাজ করেন। তার মানে আজ যেমন টাকা নিয়ে ব্যারনের বিরুদ্ধে নেমে পড়েছেন, কাল টাকা পেলে হয়তো ব্যারনের পক্ষ নিয়েও কাজ করতে পারেন। যাই হোক, আমি আপনাকে শেষবারের মতো বলছি মিস্টার হোমস, ব্যারন গ্রুনারকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, এবং এই বিষয়ে বাইরের পৃথিবীর মতামতের দাম আমার কাছে ওই যে বাগানে পাখির কিচিরমিচির শুনছেন না, ঠিক ওই রকম কিচিরমিচির ছাড়া আর কিচ্ছু নয়। অতীতে যদিও বা ব্যারনের চরিত্রে কোনো দাগ লেগেও থাকে, তাহলেও আমি বিশ্বাস করি ওর জীবনে আমার আগমন ঘটেইছে সেই দাগ মিটিয়ে দেওয়ার জন্য। সুতরাং
আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার এখানে আসাটা সম্পূর্ণ ব্যর্থ হলো। কিন্তু আমি বুঝতে পারছি না এই মেয়েটি কে, আপনার সঙ্গে তার এখানে আসার কারণটাই বা কি, সেটা জানতে পারি কি? আমি আমি কে শুনতে চাও? আমি হলাম তার শেষ প্রেমিকা। ও না 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 না, প্রেমিকা তো নই, রক্ষিতা। আসলে আমি তার কয়েকশো শিকারেরই একজন। মিস ভায়োলেট, কি বোকাই না তুমি! মিস্টার হোমস তোমাকে ঠিক কি বোঝাবার চেষ্টা করছেন তা তুমি বুঝতেই পারছো না। বলা ভালো, বুঝতেই চাইছো না যে বিয়ের পর তোমারও ওই একই পরিণতি হবে, হয় তোমার হৃদয় ভাঙবে আর না হলে ঘাড়। আরে তুমি কি ভেবেছো তোমার প্রেমে পাগল হয়ে সেই শয়তান থেকে ভালো মানুষে পরিণত হয়ে যাবে? না 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 মিস ভায়োলেট, অত সহজ মানুষ সে নয়। এডালবার্ট গ্রুনারের জীবনে যেই আসে সেই ধ্বংস হয়ে যায়। এইরকম এইরকম আলোচনা আমার পছন্দ নয়। আমি তার জীবনের 3-3টে ঘটনার কথাই জানি। সেই 3-3বারই তিনি চক্রান্তকারী মহিলাদের পাল্লায় পড়েছিলেন। আর তার চেয়েও বড় কথা, ব্যারন গ্রুনার প্রতিটা ঘটনার জন্য সত্যিই অনুতপ্ত। 3টে ঘটনা? তুমি নির্বোধ, নির্বোধ, নির্বোধ। আরে অজস্র নারীর সর্বনাশ করেছে সে। তোমাকেও ছাড়বে না, কিছুতেই ছাড়বে না সে, ছাড়বে না সে, কিছুতেই ছাড়বে না। পোকামাকড়ের মতো শেষ করে দেবে। আর তারপর তারপর তোমার সমাধিতে গিয়ে ফুলের তোড়া ছড়ে মারবে, বুঝলে? অবশ্য তোমার মতো বোকা মেয়ে সেই পরিণতি হয়তো উপযুক্ত। মিস্টার হোমস, দয়া করে এই সাক্ষাৎকার এখানেই শেষ করুন। বাবার অনুরোধে আজ আমি এখানে এসেছি, কিন্তু এই উন্মাদ মহিলার প্রলাপ শুনতে আমি বাধ্য নই। উন্মাদ? আমি উন্মাদ? আরে আরে ও যে বোকা মেয়ে। কথাটা শোনা মাত্র মিস উইন্টার ঝড়ের বেগে সাপসাপান্ত করতে করতে ভায়োলেটের উপরে একরকম ঝাঁপিয়ে পড়লো ওয়াটসন। ওকে 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 সাহায্য করো, ওকে বোঝাও না রে বোকা মেয়ে, তুই কেন কবে বুঝবি? সে যে কি সাংঘাতিক পরিস্থিতি, যদি না মুহূর্তের মধ্যে তার কবজিটা আমি চেপে ধরতাম, মেয়েটা ওই বরফের মতো নির্লিপ্ত মহিলার চুলগুলো হয়তো টেনে ছিঁড়েই ফেলত। মিস্টার হোমস, ওকে বোঝান, ওকে। কোনো রকমে তাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এসে ক্যাবে ঢুকিয়ে দিলাম। তুমি বুঝতে পারছো ওয়াটসন, মিস ভায়োলেটের ওই অদ্ভুত ঠান্ডা নির্বিকার ভাবটা মানুষকে পাগল করে দিতে পারে। সত্যি বলতে কি, আমারও বেশ বিরক্ত লাগছিল। আমরা কয়েকজন তাকে বাঁচাতে মরিয়া, আর সে আমাদের সঙ্গে এমন ব্যবহার করলো যেন আমরা তার কোন জন্মের শত্রু। যাই হোক, বুঝতেই পারছো তাহলে আমাদের এই চালটা কাজে দেবে না। অন্য পথ ভাবতে হবে ওয়াটসন, অন্য কোনো পথ ভাবতে হবে। আর হ্যাঁ, তোমাকেও হয়তো প্রয়োজন হবে খুব শিগগিরই। প্রস্তুত থেকো বন্ধু, আমাদের হাতে সময় খুব কম, যা করার অত্যন্ত কৌশলের সঙ্গে করতে হবে। ব্যারন গ্রুনের যে প্রতিদ্বন্দ্বী হিসেবে সহজ হবে না এটা জানতাম, তবে কাজটা আমাদের পক্ষে এতটাও কঠিন হবে এটা সত্যি আশা করিনি। হোমসের আশঙ্কাই সত্যি হলো। পরের চালটা এলো আমাদের নয়, ওদের দিক থেকেই। না, ওদের হয়তো বলাটা উচিত নয়, কারণ আমি বিশ্বাস করি না যে ওই চাল, ওই বিশ্রী আঘাতের পরিকল্পনায় মিস ভায়োলেটের কোনো হাত থাকতে পারে বলে। এই কাজ কেবলমাত্র ওই শয়তান ব্যারন গ্রুনারের পক্ষেই করা সম্ভব। শার্লকের সঙ্গে শেষ সাক্ষাতের 2 দিন পর রাস্তায় দাঁড়িয়ে একটা খবরের শিরোনাম দেখে আমার বুকের মধ্যে আতঙ্কের ঢেউ খেলে গেল। গ্র্যান্ড হোটেল আর চারিং ক্রসের মাঝামাঝি একটা বইয়ের স্টলে ঝোলানো খবরের কাগজের প্রথম পাতার একটা কোণায় একটা খবর ছাপা ছিল, শার্লক হোমসের ওপর প্রাণঘাতী হামলা। আমার বুকের ভেতর কেউ যেন বরফের একটা ছুরি গেঁথে দিয়ে গেল। মাথাটা আর কাজ করছিল না। কয়েক মুহূর্ত পরে সম্বিত ফিরলে পেপারটা একরকম ছিনিয়ে নিয়ে এক নিঃশ্বাসে পড়ে ফেললাম খবরটা। লেখা ছিল, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, সুবিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ শার্লক হোমসের জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ সকালে তার উপর এক আকস্মিক হামলা হয়। ঘটনার বিস্তারিত বিবরণ এখনও জানা যায়নি। প্রাথমিক সূত্রে জানা যায়, বেলা 12টা নাগাদ রিজেন্ট স্ট্রিটের ক্যাফে রয়্যালের সামনে 2 অজ্ঞাত পরিচয় হামলাকারী লাঠি নিয়ে হোমসের ওপর ঝাঁপিয়ে পড়ে
এবং তাকে নির্বিচারে প্রহার করে। মাথা ও শরীরের আঘাত পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন যে হোমসের অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। হাসপাতালে ভর্তি করা হলেও তার জোড়াজুড়িতে তাকে পরে বেকার স্ট্রিটের বাসায় ফিরিয়ে আনা হয়েছে। চোখে পড়ার মতো বিষয় হলো এই যে হামলাকারীদের পোশাক পরিচ্ছদ ছিল সম্পূর্ণ ভদ্রলোক সুলভ, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। আর এক মুহূর্ত অপেক্ষা নয়, আমি সোজা চলে গেলাম বেকার স্ট্রিটে। বাড়িতে ঢুকতেই দেখলাম বিখ্যাত সার্জন স্যার লেসলি ওকশট দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন। আপাতত বিপদ কেটে গেছে। মাথায় দুটো বেশ বড় আঘাত, কয়েকটা স্টিচ দিয়ে দিয়েছি, আর বেশ কয়েকটা জায়গায় একটু ফুলে গেছে। ওগুলো অবশ্য কালশিটের দাগ, মফিন দেওয়া হয়েছে। এখন ওর বিশ্রাম প্রয়োজন ডক্টর ওয়াটসন, তবে 2-1 মিনিট দেখা করলে খুব একটা ক্ষতি নেই। আমি প্রায় নিঃশব্দে ঘরে ঢুকলাম। হোমস জেগেই ছিল। খসখসে গলায় আমার নাম ধরে ডাকল। ওয়াটসন। তার মাথায় সাদা কাপড়ের ব্যান্ডেজের ওপর রক্তের দাগ লাল হয়ে ফুটে উঠেছে। আমি তার বিছানার পাশের চেয়ারে বসলাম। আরে ঘাবড়াবার কিছু নেই, সব ঠিকই আছে ওয়াটসন। দেখে যতটা মনে হচ্ছে আঘাত ততটা মারাত্মক নয়। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। কি হয়েছিল একটু বলবে দয়া করে? দুপুর ওই 12টা নাগাদ বোধ হয় আমি ক্যাফে রয়্যালের সামনে দাঁড়িয়েছিলাম। কিছু একটা ভাবছিলাম, বুঝলে, একটু অন্যমনস্কই ছিলাম নিশ্চয়ই। হঠাৎ টের পেলাম দুটো লোক আমার ঠিক পেছনে এসে দাঁড়ালো, একদম ঘাড়ের কাছে। আমি ঘুরে দেখতে যাব, তখনই, তুমি তো জানো আমি সিঙ্গেল স্টিক খেলার ভালোই ওস্তাদ, হঠাৎ করে হলেও লোকগুলোর বেশিরভাগ আঘাতই ঠেকিয়ে দিয়েছিলাম। তবে গোলমাল বাঁধালো ওই দ্বিতীয় লোকটাই, ওর সঙ্গেই হেঁটে উঠিনি। আচ্ছা, তোমার জন্য এখন কি করতে পারি বলো তো হোমস? এই কাজ নিশ্চয়ই ওই স্কাউন্ড্রেলটার। একবার শুধু বলো, আমি এক্ষুনি গিয়ে সেই শয়তানটার গায়ের চামড়া খুলে নিয়ে আসি। সেই পুরনো ওয়াটসন। না না বন্ধু, এখন আমরা আর কিছুই করতে পারবো না, বিশেষ করে পুলিশ ছাড়া। আর এটা তো একটা সুপরিকল্পিত আক্রমণ। ওদের পালাবার ব্যবস্থা আগে থেকেই করা ছিল। এখন কদিন একটু অপেক্ষা করো, বুঝলে। শোন ওয়াটসন, আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে। প্রথম কাজ আমার আঘাতের কথাটা বেশ ফলাও করে প্রচার করা। আর এটা করতে হবে তোমাকেই, কারণ ওরা ছলে বলে কৌশলে তোমার কাছেই খবর নিতে আসবে। তুমি যতটা পারবে বাড়িয়ে চাড়িয়ে বলে দিও যে হোমসের বাঁচার সম্ভাবনা খুবই কম, কনকাশন, ডিলিরিয়াম, মানে তোমাদের ওই ডাক্তারি পরিভাষায় যা যা বললে ব্যাপারটা বেশ বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, বুঝতে পারলে তো? যতটা বাড়িয়ে বলবে ততই ভালো। কিন্তু ডক্টর ওকশট, তিনি তো... ওকে নিয়ে ভেবো না ওয়াটসন, ওর বন্দোবস্ত আমি করে নেব। বেশ, আর কিছু? শিনওয়েল জনসনকে বলবে মিস উইন্টারকে কয়েকদিনের জন্য যেন অন্য কোথাও গিয়ে রেখে আসে। বুঝতেই তো পারছো, আমাদের প্রতিপক্ষ এবারে বেশ ক্ষেপে উঠেছে। মেয়েটি যে সেদিন আমার সঙ্গে ছিল সেটা এখন ওরা জানে, তাই ওরা এখন মিস উইন্টারের পিছু নেবে। আর এইসব ক্ষেত্রে গ্রুনার যে কতটা হিংস্র, কতটা ভয়ঙ্কর হতে পারে তা তো চাক্ষুষ করছই। আমার উপরে যখন হামলা করতে সে সাহস পেয়েছে, মেয়েটিকেও ছেড়ে দেবে বলে মনে হয় না। হ্যাঁ ওয়াটসন, মেয়েটির নিরাপত্তা এখন অত্যন্ত জরুরি। ওরা আজ রাতেই হয়তো একটা কিছু করবে। আমি এখনই বেরোচ্ছি। এনিথিং এলস? আমার পাইপটা একটু টেবিলে রেখো, আর তা আমাকে স্লিপারটাও। ঠিক আছে ঠিক আছে, আপাতত আর কিছু নয়। হ্যাঁ, প্রতিদিন সকালে একবার করে এসো, আমরা এখান থেকেই আমাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করবো ওয়াটসন। সেদিন রাতেই আমি জনসনের সঙ্গে মিস উইন্টারকে কয়েকটা দিন সরিয়ে রাখার বন্দোবস্ত করলাম। রাতের অন্ধকারে লুকিয়ে একটা শান্ত শহরতলিতে তাকে পাঠিয়ে দেওয়া হলো। যতক্ষণ না বিপদ কেটে যায় সেখানেই সে থেকে যাবে। এদিকে হোমসের পরামর্শ মতো পরের 6 দিন ধরে লন্ডনের সমস্ত মানুষকে জানিয়ে রাখা হলো যে শার্লক হোমস মরণাপন্ন। বুলেটিনগুলোতে ভয়াবহ সব খবর প্রকাশ করা হলো। তবে বেকার স্ট্রিটে রোজ যাতায়াতের ফলে আমি বুঝতেই পারছিলাম যে অবস্থা মোটেই অতটা ভয়াবহ নয়। শার্লকের সহনশীল শারীরিক গঠন, তার অদম্য ইচ্ছাশক্তি অলৌকিকভাবে তাকে টেনে তুলছে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে। তারপরেও মাঝে মাঝে মনে হতো
সে আমাকেও এই বিষয়ে একটু ধাঁধায় রাখছে। আমি অবশ্য তাতে খুব একটা অবাক হইনি। তার সেই গোপন স্বভাব। যত ঘনিষ্ঠই হই না কেন, হোমসকে বাইরে দেখা আর তার মস্তিষ্কের সূক্ষ্ম জালে আটকে থাকা পরিকল্পনার মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল। 7 দিন পরে হোমসের কপালের সেলাই কেটে দেওয়া হলো। অথচ তারপরেও কয়েকদিন ধরে খবরের কাগজে হোমসের জটিল সংক্রমণ হয়েছে বলে খবর রটানো হলো। এর মধ্যেই ওই একই কাগজে একদিন এমন একটা সংবাদ প্রকাশিত হলো, যার ফলে আমাকে বাধ্য হয়েই হোমসের কাছে ছুটে যেতে হলো বেকার স্ট্রিটে। হোমস তখন বিছানা ছেড়ে আর্ম চেয়ারে আধশোয়া। এসো ওয়াটসন, বসো। তোমার হাতের খবরের কাগজটাই বলে দিচ্ছে তোমার আগমনের কারণ। খবরটা পড়েছো তাহলে? রুরিটেনিয়া জাহাজে ব্যারন গ্রুনার শুক্রবারই লিভারপুল থেকে রওনা। বিয়ের আগেই নাকি ব্যবসার কাজকর্ম মেটাতে সোজা আমেরিকা। হোমস, শুক্রবার, তার মানে হাতে আছে মাত্র 3টে দিন। ওয়াটসন, পাখি বিপদের গন্ধ পেয়ে পালিয়ে বাঁচতে চাইছে, কিন্তু তা যে হতে দেওয়া যাবে না। ঈশ্বরের দোহাই, কিছুতেই তা হতে দেওয়া যাবে না। শোনো বন্ধু, এবার তোমায় কাজে নামতে হবে। আমি প্রস্তুত হোমস, বলো কি করতে হবে। তাহলে এখন থেকে 24 ঘন্টা চীনা পোর্সেলিনের পটারি নিয়ে পড়াশোনা করে কাটিয়ে দাও। চীনা কি? পটারি, মিং রাজবংশ, ইয়ং লো, টাং ইং, আর যা যা পারো সবকিছু পড়ে ভালো করে জেনে নাও। পট হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি যে মাথায় খেয়াল যাবে তোমার। এরপর সে আর কোনো কথা বলল না। আমিও বুঝলাম এর বেশি হোমসের মুখ থেকে আর কিছুই বেরোবে না। অগত্যা বাড়ি থেকে বেরিয়ে এলাম। গন্তব্য সেন্ট জেমস স্কোয়ারের লন্ডন লাইব্রেরি। বেকার স্ট্রিটের গলি ধরে হাঁটতে হাঁটতে শুধু ভেবে চলেছি, রাতারাতি চীনা সেরামিক বিশেষজ্ঞ হয়ে উঠব কিভাবে। যাই হোক, লাইব্রেরি থেকে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে বেশ কয়েকটা বই নিয়ে যখন ঘরে ফিরলাম, তখন দুপুর গড়িয়ে বিকেল। 24 ঘন্টার ডেডলাইন দিয়েছে আমার বন্ধু। সেই সন্ধে থেকে শুরু করে পরদিন পুরো সকালটা একরকম গুলে খেলাম পোর্সেলিনের ইতিহাস। বাপরে, চোখ বন্ধ করলেই সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে মিং, সং, ইউয়ান, হোংহু। সন্ধেবেলায় বেকার স্ট্রিটে যখন পৌঁছলাম, তখন বিশেষজ্ঞ যদি নাও হয়ে উঠি, চাইনিজ পটারি সম্পর্কে আমার ধারণা বেশ পরিষ্কার। কে, খবরের কাগজ তো তোমাকে একরকম মেরেই ফেলেছে দেখছি। সেটাই কি আমাদের স্ট্র্যাটেজি নয়? তো বাচ্চান, ঠিকমতো পড়া তৈরি হয়েছে তো? হ্যাঁ, ওই যতটা সম্ভব চেষ্টা করেছি। ভেরি গুড। তবে যতটুকু তৈরি করেছো তাতে একটা সন্ধে একটু ইন্টেলেকচুয়াল আলোচনা চালিয়ে নিতে পারবে আশা করি। চোখ বন্ধ করলেই সামনে দিয়ে চীনা সেরামিক যেভাবে নিচে বেড়াচ্ছে, তাতে তো মনে হয় পারবো। চমৎকার। তা এখন এই ম্যান্টেল পিস থেকে ছোট বাক্সটা আমার হাতে দাও। বাক্সটা হাতে দিতেই হোমস সেটা খুলে নরম প্রাচ্যদেশীয় রেশমের কাপড় সরিয়ে বার করলো একটা অপূর্ব নীল রঙের ছোট্ট সসার। মিং রাজবংশের আসল ডিমের খোলার পটারি। অত্যন্ত সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে ওয়াটসন। বাজারে এই ছোট্ট জিনিসের দাম একটা গোটা রাজবংশের ধন সম্পদের বেশি বই কম নয়। একজন সত্যিকারের সংগ্রাহক এটা দেখলে পাগল হয়ে যাবে। বটে, কিন্তু এটা দিয়ে আমি কি করব? তোমাকে বলা হয়নি, আজ রাতে তোমার গন্তব্য হলো ব্যারন গ্রুনারের প্রাসাদ। আরে তুমি ঘাবড়ে গেলে নাকি? ঘাবড়াবার কিছু নেই ওয়াটসন। তোমাকে তো আগেই বলেছিলাম যে এই কেসে তোমার সাহায্য ছাড়া আমার পক্ষে কাজ করাটা মুশকিল হয়ে যাবে বন্ধু। আচ্ছা যাই হোক, গ্রুনারের সামনে কিন্তু তোমার নাম হবে ডক্টর হিল বার্টন, আর তোমার ঠিকানা 369 হাফ মুন স্ট্রিট। এই নাও, এই হলো তোমার ভিজিটিং কার্ড। তুমি তো দেখছি সরাসরি সিংহের ডেরায় আমাকে ঠেলে দিচ্ছ বন্ধু। না না, সিংহের ডেরা বললে ঠিক মানাচ্ছে না ওয়াটসন, বলো দানবের ডেরায়। তো দানবটার মুখোমুখি একবারও হবে না? এমন একজন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী, তাকে একবার চোখের দেখা না দেখলে চলে ভাইয়া? আচ্ছা কাজের কথা শোনো, আজ রাতের জন্য পেশায় চিকিৎসক হলেও তুমি একজন শিল্প সংগ্রাহকও। বলো কি? ও আই সি, সেই জন্যই এত পড়াশুনো, তাই তো? তা নয় তো কি। প্রথম দিনই লোকটা আমাকে যেভাবে ব্যাটলফিল্ডে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলেছিল, তাতে একটু ওয়ার্ম আপ না করে গেলে লোকটা তোমায় ল্যাজে গোবরে করে দিতে পারে। আর শোনো, লোকটার রোজকার অভ্যেস সম্পর্কে আমি কিছুটা খোঁজ খবর নিয়েছি।
এই 8:30টার পর তাকে একটু ফাঁকা পাওয়া যেতে পারে। তোমার ভিজিট সম্পর্কে তাকে আগে ভাগেই একটা নোট পাঠিয়ে রাখছি। তুমি তাকে বলবে যে এই অনন্য মিং সেটটা বহু কাঠখড় পোড়াবার পর তবে তোমার হাতে এসেছে, এবং ব্যারনের এই বিষয়ে আগ্রহের কথা জেনে তুমি তাকে এটি দেখাতে চাইছো। তা জিনিসটার দাম কত বলবো? খুবই ভালো প্রশ্ন বাটসন। হাতের জিনিসের সঠিক মূল্য না জানলে ধরা পড়ে যেতে বেশি দেরি হবে না। তুমি একটা কাজ করবে, সরাসরি কিছু বলবে না। দেখো, জিনিসটা আমি পেয়েছি স্যার জেমসের কাছ থেকে, আর যতদূর জেনেছি তিনি এটা পেয়েছেন তার কোনো এক মক্কেলের সংগ্রহ থেকে। তুমি ব্যারনকে বলবে যে এই জিনিস গোটা পৃথিবীতে দ্বিতীয়টি আর পাওয়া যাবে না। তাহলে বরং ব্যারনকে প্রস্তাব দেবো, বুঝলে, যে উনি যেন কোনো এক্সপার্টকে দিয়ে জিনিসটার মূল্যায়ন করান। কেমন? ব্রাভো ওয়াটসন, ব্রাভো। তাহলে ক্রিস্টি বা সদবির মাধ্যমে মূল্যায়ন করাবার কথা বলবে। কিন্তু শার্লক, লোকটা যদি আমার সঙ্গে দেখাই না করে? ব্যারন গ্রুনারকে যদি এতটুকু চিনে থাকি তাহলে নিশ্চিত বলতে পারি যে সে তোমার সঙ্গে দেখা করবে। লোকটা নিজে একজন সংগ্রাহক, এই বিষয়ে তার উৎসাহ আর আগ্রহের শেষ নেই। আর যতটুকু খবরাখবর জোগাড় করেছি তাতে বুঝেছি যে মিং পোর্সলিন হলো তার বিশেষ দুর্বলতা। হোমসের ডিকটেশনে চিঠি লিখে কুরিয়ার করে পাঠিয়ে দিলাম ব্যারনের ঠিকানায়। আর 8:30 নাগাদ ডক্টর হিল বার্টন সেজে সসের হাতে করে আমি বেরিয়ে পড়লাম আমার অভিযানে। ব্যারনের বাড়ি তো নয়, প্রাসাদ উপম অট্টালিকা। আফ্রিকায় সোনার খোঁজ পেয়ে আঙুল ফুলে কলা গাছ হওয়া কোনো এক ব্যবসায়ী বিরাট জমির ওপর তৈরি করেছিলেন আশ্চর্য এই ইমারত। খানসামা ধরনের একজন আমাকে ভেতরে নিয়ে গেল। This way, sir. বসার ঘরে দুটো জানলার মাঝে চীনা সেরামিকে ভরা একটা আলমারির সামনে দাঁড়িয়েছিলেন ব্যারন গ্রুনার স্বয়ং। আমি ঘরে ঢুকতেই তিনি বললেন, ওয়েলকাম ডক্টর বার্টন, বসুন। আজ একটু নিজের কালেকশনটা ঘাঁটাঘাঁটি করছিলাম, ভাবছিলাম এই অসাধারণ সংগ্রহে আর কি কিছু যোগ করা আদৌ সম্ভব। এই এই দেখুন, টাং যুগের ছোট্ট এই ভেজটা কোন সময় জানেন? 7ম শতকের। আচ্ছা আচ্ছা, বলুন তো, এমন নিখুঁত কারুকাজ আপনি আগে দেখেছেন কোথাও? সত্যি দারুণ কাজ। তাই না? আচ্ছা, এবার সরাসরি কাজের কথায় আসি। আপনি চিঠিতে যে মিং সসারিটির কথা লিখেছেন সেটা সঙ্গে করে এনেছেন তো? আমি অত্যন্ত সাবধানে সসারটি খুলে বার করলাম। ব্যারন টেবিলে বসে ল্যাম্পটা জ্বেলে দিলেন। আলো তার মুখে পড়তেই তাকে স্পষ্ট দেখতে পেলাম। সত্যি সুদর্শন সুপুরুষ লোক বলতেই হয়। ইউরোপ জুড়ে তার সৌন্দর্যের খ্যাতি অকারণ নয়। এমনিতে খুব বেশি লম্বা নন, মাঝারি উচ্চতা, কিন্তু শরীরের গঠন সুঠাম, আর মুখে নমনীয় শক্তির একটা আভাস। গায়ের রং প্রাচ্যদেশীয়দের মতোই, একটু চাপা, গভীর কালো দুটো চোখ, যে কোনো নারীর হৃৎকম্পের কারণ হতে পারে। কিন্তু ঠোঁট জোড়া, পাতলা, এক কোণায় ছোট একটা কাটা দাগ, গোঁপখানাও একটু বেখাপ্পাভাবে মুচড়ানো, আর তাতেই মুখের যাবতীয় সৌন্দর্য শেষ হয়ে গিয়ে ফুটে উঠেছে এক শীতল, আবেগবিহীন, নিষ্ঠুর মানুষের ছবি। বয়স 30-এর একটু বেশি বলেই মনে হয়েছিল তখন, তবে পরে জেনেছিলাম ব্যারনের বয়স 42 বছর। বাহ, মার্ভেলাস মার্ভেলাস। আচ্ছা, আপনি লিখেছিলেন এরকম 6টা সসারের একটা সেট আছে। জিনিসটা তো অসাধারণ, তবে গোলমাল লাগছে ওই একটা ব্যাপারে। দেখুন, আমি জানি এই জিনিস ইংল্যান্ডে একজনের কাছে আছে, এবং একটাই আছে। আরও এতগুলো সসারের কথা কিন্তু আগে কখনো শুনিনি। তো জিনিসটা আপনি পেলেন কোত্থেকে ডক্টর বার্টন? জিনিসটা কিন্তু খাঁটি। আপনি চাইলে বিশেষজ্ঞ দিয়ে যাচাই করেও নিতে পারেন, তবে কোত্থেকে পেয়েছি তা জেনে কি করবেন? এ তো ভারী রহস্যজনক ব্যাপার দেখছি। হ্যাঁ, জিনিসটা যে খাঁটি তাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এটা বিক্রি করার আদৌ কোনো অধিকার আপনার আছে কি না
সেটা তো জানা দরকার। সে দায়িত্ব আমার, গ্যারেন্টি দিচ্ছি, কিরকম গ্যারান্টি? ব্যাংকের গ্যারেন্টি। বুঝলাম, তা সত্ত্বেও যে পুরো ব্যাপারটাই আমার একটু গোলমেলে ঠেকছে। দেখুন, জিনিসটা নেওয়া না নেওয়া সম্পূর্ণই আপনার ইচ্ছে। আপনি সমঝদার শুনেই এসেছি, এখন আপনি নিতে না চাইলে অন্য কোথাও যাব। আমি সমঝদার সেটা আপনাকে কে বলল? কেন? এই বিষয়ে তো আপনি একটা আস্ত বই লিখে ফেলেছেন। ও, বইটা পড়েছেন? আগে না। এই দেখুন দেখি, এবারে তো রহস্য আরো গভীর হয়ে গেল। যে বই পড়লে এই জিনিসের প্রকৃত মর্ম বুঝতেন, সেই বইখানা না পড়েই এই জিনিস আপনি সংগ্রহ করেছেন। দেখুন, আমি পেশায় চিকিৎসক, বই পড়ার সময় বিশেষ পাই না। এটা তো কোনো জবাব হলো না। শখ থাকলে সময় বের করতেই হয়। আপনার নোটেও কিন্তু আপনি লিখেছিলেন আপনি নিজেও একজন শিল্পরসিক সমঝদার মানুষ। হ্যাঁ অবশ্যই, আমি তো অস্বীকার করছি না। বেশ, তাহলে আপনাকে এই বিষয়ে কয়েকটা প্রশ্ন করি, ডক্টর। অবশ্য আদৌ যদি আপনি ডক্টর হয়ে থাকেন। আচ্ছা বলুন তো, সম্রাট সমু সম্পর্কে আপনি কি জানেন? আর নারার খুব কাছেই শোসইনের সঙ্গে তার কি সম্পর্ক? আরে আরে, এইতেই ঘাবড়ে গেলেন দেখছি। আচ্ছা বাদ দিন, বলুন দেখি, নর্দার্ন ওয়েই রাজবংশের সেরামিকের ইতিহাসে কি ভূমিকা ছিল? বলুন বলুন বলুন, উত্তর দিয়ে আমার সন্দেহটা দূর করুন ডক্টর বাটন। আমি রাগের ভান করে চেয়ার থেকে লাফিয়ে উঠলাম। দেখুন, দিস ইজ এক্সট্রিমলি রুড। এটা সহ্য করা যায় না স্যার। আমি এখানে এসেছি আপনার উপকার করতে। আই এম নট এ স্কুল স্টুডেন্ট যে আপনি এইভাবে আমাকে ইন্টারোগেট করবেন। হতে পারে আমার আপনার মতো অত অগাধ জ্ঞান নেই, কিন্তু আপনি যেরকম আপত্তিজনকভাবে আমায় প্রশ্নগুলো করলেন, তাতে আমি কোনো জবাবই দেব না। ব্যারেন স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের শান্ত ভাব মুহূর্তে বদলে গিয়ে তপ করে জ্বলে উঠল। নিষ্ঠুর ঠোঁট দুটোর ফাঁক দিয়ে দাঁতের ঝলক দেখা গেল এবার। তোর মতলবটা কি? স্পাই কোথাকার? আমার উপর গুপ্তচরগিরি করছিলি? হোমস পাঠিয়েছে তো? হ্যাঁ, নিজে মরতে বসেছে তাই স্পাই পাঠিয়ে আমার সঙ্গে চালাকি হচ্ছে? একটা কথা জেনে রাখ, এই বাড়িতে যত সহজে ঢুকে পড়েছিস, এখান থেকে বেরোনোটা কিন্তু অত সহজ হবে না। ওয়েট, দাঁড়া দাঁড়া, ওয়েট, তোকে আজ আমি। সে লাফ দিয়ে উঠে দাঁড়াতেই আমি মুহূর্তের মধ্যে কয়েক পা পিছিয়ে গেলাম। লোকটা তখন রাগে দিশেহারা। আমার রিভলভারটা কোথায় গেল? কোথায় গেল? উফ! হয়তো প্রথম থেকেই সে আমাকে সন্দেহ করেছিল, আর সেই কারণেই ক্রমাগত জেরা করে চলেছিল। কিন্তু এই মুহূর্তে তাকে কিভাবে ঠেকাবো সেটা বুঝে ওঠার আগেই দেখলাম পাশের একটা ড্রয়ারে হাত ঠুকিয়ে সে যেন তাড়াতাড়ি কি খুঁজতে লাগলো। তোকে আজ আমি ছাড়বো না। দাঁড়া দাঁড়া, তোকে আজ আমি তোর আমার রিভলভারটা। হঠাৎই কি একটা শব্দ শুনতে পেয়ে সে স্থির হয়ে গেল, আর তারপর চিৎকার করতে করতে গ্রুনের পিছনের একটা ঘরে ঢুকে গেল। তার পিছন পিছন আমিও এগিয়ে গেলাম। ঘরের দরজাটা খুলতেই দেখলাম বাগানের দিকে জানলাটা হাট করে খোলা। জানলায় যে দৃশ্য চোখে পড়ল তা আজীবন আমার মনে গেঁথে থাকবে। জানলার ঠিক পাশেই মাথায় রক্তমাখা ব্যান্ডেজ বাঁধা ফ্যাকাশে মুখটা নিচু করে একটা ভয়ঙ্কর ভূতের মতো দাঁড়িয়ে আছে আমার বন্ধু শার্লক হোমস। পর মুহূর্তেই জানলার ফাঁক দিয়ে এসে ছুটে গেল। বাইরের লরেল ঝোপের ওপরে আমি তার বিরাট শরীরটার পড়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম। এদিকে ব্যারেনও রাগে ফুঁসতে ফুঁসতে খোলা জানলার দিকে ছুটে গেল। এরপর সবকিছু যেন এক ঝটকায় ঘটে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম ঝোপের পাতার আড়াল থেকে হঠাৎ করে একটা হাত বেরিয়ে এলো শিকারীর মতো, একটা নারীর হাত। আর ঠিক সেই মুহূর্তেই ব্যারেনের মুখ থেকে বেরিয়ে এলো এক ভয়াবহ চিৎকার, এমন এক আর্তনাদ যা আজও আমার কানে বাজে। সে দুহাতে নিজের মুখ চেপে ধরল, তারপর ঘরের চারদিকে ছুটে বেড়াতে লাগলো, দেওয়ালে দেওয়ালে উন্মত্তের মতো নিজের মাথা আছড়াতে লাগলো।
শেষমেশ সে কার্পেটের উপর লুটিয়ে পড়ল। গড়াগড়ি খেতে খেতে ছটফট করতে লাগলো প্রবল যন্ত্রণায়, আর তার একের পর এক আত্মচিৎকারে গোটা বাড়িটা কেঁপে উঠল। জল জল, একটু জল, একটু জল। পাশের টেবিলে রাখা পাত্র থেকে জল নিয়ে আমি দৌড়ে গেলাম তার কাছে। ততক্ষণে দুজন চাকর দৌড়ে এসেছে ঘরের মধ্যে। ব্যারেনের মুখটা আমি ল্যাম্পের দিকে ঘুরিয়ে ধরতেই তাদের একজন অজ্ঞান হয়ে পড়ে গেল। একটু আগেই যে মুখ দেখে আমি তারিফ করেছি, সেই মুখ এখন বিভৎস, কদাকার, বিকৃত। কোনো এক নির্মম আর্টিস্ট যেন সুন্দর একটা ছবির ওপর দিয়ে ভিজে স্পাঞ্জ বুলিয়ে নষ্ট করে দিয়েছে ছবিটা। তরল অ্যাসিড তখনও গড়িয়ে পড়ছে ব্যারনের কান আর চিবুক বেয়ে। একটা চোখ এর মধ্যেই কেমন সাদা হয়ে গেছে, আর একটা চোখ লাল হয়ে ঠেলে বেরিয়ে এসেছে। নরকের কীট, কিটি উইন্টার, ওই শয়তান নরকের কীট মেয়েটা আমাকে শেষ করে দিয়ে গেল। আমি ওকে ছেড়ে দেবো না। দেখে নেব তোমাকে, কিটি উইন্টার। গড! আমি তার মুখটা সাবধানে ধুয়ে দিলাম। পুড়ে যাওয়া দগদগে জায়গাগুলো তুলো দিয়ে ভালোভাবে ড্রেসিং করে দিলাম। তারপর ব্যথা কমাতে একটা মরফিয়ার ইঞ্জেকশনও দিলাম। আক্রমণের ধাক্কায় ব্যারেন গ্রুনার আর আমাকে সন্দেহ করার মতো অবস্থায় ছিলেন না, বরং আমার দুই হাত তিনি এমন শক্ত করে ধরেছিলেন যেন আমি এখনও তার সেই বিবর্ণ মৃত মাছের মতো চোখ দুটোকে সারিয়ে তোলার কোনো অলৌকিক ক্ষমতা রাখি। কয়েক মুহূর্তের জন্য মনটা সত্যিই ভারী হয়ে উঠেছিল এই বিকৃত নষ্ট হয়ে যাওয়া মুখটা দেখে, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ল তারই পাপে ভরা অত্যন্ত ঘৃণ্য জীবন আর অসংখ্য মানুষের ক্ষতি সাধনেরই ফল তার এই করুণ পরিণতি। কিছুক্ষণের মধ্যেই ব্যারনের পারিবারিক সার্জন আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার এসে হাজির হলেন। আমি ছাড়া পেলাম। ইতিমধ্যে একজন পুলিশ ইন্সপেক্টরও চলে এসেছিলেন। তাকে আমি আমার আসল আইডেন্টিটি কার্ডটা দেখিয়ে ঘটনার কিছু কিছু বর্ণনা দিলাম। তারপর সেই অন্ধকার, আতঙ্ক আর যন্ত্রণায় ভরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। 1 ঘন্টার মধ্যেই পৌঁছলাম বেকার স্ট্রিটে। ক্লান্ত ফ্যাকাশে মুখে চেয়ারে বসেছিল হোমস। একেই তার জখম শরীর, তার উপরে কিছুক্ষণ আগের ওই ভয়াবহ ঘটনায় সেও বেশ বিচলিত হয়েছে বোঝা যাচ্ছিল। ব্যারেন গ্রুনারের মুখটা কিভাবে মুহূর্তের মধ্যেই বদলে গিয়েছে সে সমস্ত তাকে খুলে বললাম। সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে হোমস বলল, পাপের মাসুল ওয়াটসন, পাপের মাসুল। এ তো গুনতে হবেই, সে আগেই হোক বা পরে। লোকটা এত বছর ধরে যে অন্যায়, যে নারকীয় কাণ্ড ঘটিয়ে চলেছিল, তার কোথাও তো একটা শেষ হওয়ার ছিল। বলেই সে টেবিল থেকে বইয়ের মতো কিছু একটা তুলে নিল। এই সেই ডায়েরি ওয়াটসন, কিটি উইন্টার যার কথা বলেছিল। আমি পড়ে দেখেছি, বিশ্বাস করো শেষ করতে পারিনি। একটা মানুষ কতটা ভয়ঙ্কর হলে এমন কাজ শুধু করতে পারে না, সেগুলির এমন নৃশংস বিবরণ লিখেও রাখতে পারে, সেটাই লোকটার মুখোমুখি না হলে কিংবা এই ডায়েরিটা না পড়লে বিশ্বাস করা সম্ভব ছিল না। এই ডায়েরিটা মিস ভায়োলেটের হাতে তুলে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এখন এতেও যদি ওই বিয়েটা না ভাঙে, তাহলে বোধহয় আর কিছুতেই সেটা ভাঙবে না। তবে ওয়াটসন, আমি নিশ্চিত বিয়েটা ভেঙে যাবেই, ভাঙতে বাধ্য। কোনো আত্মমর্যাদাপূর্ণ মহিলাই এতটা নোংরামি মেনে নেবেন না। এই তাহলে ব্যারনের সেই প্রেমের ডায়েরি, কিংবা লালসার দিনপঞ্জি, সে তুমি যে নামই দাও না কেন, কিটি ডায়েরিটার কথা উল্লেখ করার পর থেকেই আমি বুঝে গেছিলাম যে করেই হোক ডায়েরিটা হাতে পেতেই হবে, তাহলেই খেলা ঘুরে যাবে। এতদিন তাই চুপচাপ অপেক্ষা করছিলাম,
ব্যারনের সঙ্গে দেখা হলেই কিটি হয়তো রাগের মাথায় ডায়েরিটার কথা বলে ফেলতো, তাহলে গ্রুনারও সতর্ক হয়ে যেত। কিন্তু আমার উপরে হামলাই ওকে একটু ওভার কনফিডেন্ট করে তুলেছিল। ও ভেবেছিল মৃত্যু পথযাত্রী শার্লক হোমসকে নিয়ে আর চিন্তা করার কারণ নেই। এদিকে গ্রুনারের আমেরিকা চলে যাওয়ার কথা জানার পর আমাদের পুরো পরিকল্পনাটাই একটু এগিয়ে আনতে হলো। নিজের কীর্তির কথা সবিস্তারে যেখানে লিখে রেখেছে, অমন মূল্যবান একটা জিনিস সে কিছুতেই বাড়িতে ফেলে রেখে যেত না। কিটির কাছেই সেদিন জানতে পারলাম যে গ্রুনারের বাড়িতে রাতে চুরি করা অসম্ভব, লোকটা ভয়ানক সাবধান। কিন্তু সন্ধ্যায় সেটা করার সুযোগ থাকতে পারে যদি তার মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়া যায়। আর এখানেই তুমি আর তোমার নীল রঙের চাইনিজ সসার কাজে এলো। কিন্তু হোমস, তোমার হাতে তো বেশি সময় ছিল না। ওই পোর্সেলিন নিয়ে আমার যা জ্ঞানের বহর, তাতে এক্স্যাক্টলি। তার উপরে আমি জানতামও না যে ডায়েরিটা সে কোথায় রাখে, তাই মেয়েটাকেও শেষ মুহূর্তে সঙ্গে করে নিয়ে গেছিলাম। কি করে জানবো বলতো যে জামার ভেতরে করে সে আবার অ্যাসিড নিয়ে গেছিল? আমি তো ভেবেছিলাম সে শুধু আমাকে সাহায্য করতে গিয়েছে, কিন্তু একই সঙ্গে তার নিজের প্রতিশোধের জ্বালাও যে মেটাবার ছিল সেটা তো আমি বুঝতে পারিনি। ব্যারন কিন্তু প্রথম থেকেই আঁচ করে নিয়েছিল যে তুমি আমাকে পাঠিয়েছো। আমি জানতাম সে বুঝতে পারবে। ধূর্ত শেয়াল সে একটা। তবে তোমার কাজটা তুমি ভালোভাবেই সেরেছো ওয়াটসন। ডায়েরিটা সরিয়ে নেওয়ার জন্য যতটুকু সময় দরকার ছিল ততটুকু সময় তুমি তাকে আটকে রাখতে পেরেছিলে। তবে একেবারে নিঃশব্দে সরে পড়তে পারিনি, এই যা। এই যে স্যার জেমস, আপনি একেবারে সঠিক সময় এসেছেন। স্যার জেমস সমস্তটাই মন দিয়ে শুনলেন এবং উচ্ছ্বাসের সঙ্গে বলে উঠলেন, আপনি তো অসাধ্য সাধন করেছেন মিস্টার হোমস। তবে আপনি গ্রুনারের মুখের যা বর্ণনা দিলেন, তারপরে ওই ডায়েরির বিশেষ প্রয়োজন পড়বে বলে মনে হচ্ছে না। না স্যার জেমস, মিস ভায়োলেটের মতো মেয়েরা চেহারার পরিবর্তন দেখেই সিদ্ধান্ত বদলে ফেলেন না। কে বলতে পারে গ্রুনারের বিকৃত মুখটা দেখে সে হয়তো তাকে বীর পুরুষ বলেই মনে করবে, আরও বেশি ভালোবাসবে। আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমাদের এবারে আঘাত করতে হবে তার নৈতিক চরিত্রে। আপনি দেখবেন এই ডায়েরি ভায়োলেটকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনবে। গ্রুনারের নিজের হাতে লিখে রাখা ঘটনাগুলো সে কিছুতেই অস্বীকার করতে পারবে না। স্যার জেমস ডায়েরি আর মূল্যবান সেই সসের দুটো নিয়ে বেরিয়ে গেলেন। আমিও তার সঙ্গেই নিচে নেমে এলাম। বাইরে তার জন্য একটি সুদৃশ্য গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িতে ওঠার সময় তিনি টুপিতে ফুল গুঁজে নিয়ে কোচোয়ানকে গাড়ি ছাড়ার ইশারা করলেন। হঠাৎই চোখে পড়ল জানলার ফ্রেমে একটা বিশেষ পারিবারিক চিহ্ন। আমার বিস্ময়ের শেষ রইল না। তাহলে এই ক্লায়েন্ট কোনো সাধারণ অভিজাত নন, কারণ গাড়ির ওই চিহ্নটা এমন এক মুকুট ঘেঁষা বংশের যার ইতিহাস ইংল্যান্ডের ইতিহাসের সঙ্গেই লেখা। আর আমাদের এই ক্লায়েন্টও সেই বংশেরই এমন এক বিশেষ মানুষ, গোপনীয়তাই যার রক্ষা কবচ, অন্তত যেখানে গোটা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেই বোধহয় স্যার জেমস নিজের ওভারকোটের অর্ধেকটা বাইরে ঝুলিয়ে সেই চিহ্নটা ঢাকার চেষ্টা করলেন। অবশ্য তাতে খুব একটা লাভ হলো না। ততক্ষণে যা দেখার তা আমি স্পষ্ট দেখে ফেলেছি। দ্রুত ফিরে গেলাম হোমসের বৈঠকখানায়। হোমস, তোমার আসল মক্কেলের নাম কিন্তু আমি জানতে পেরেছি। ইনি আর কেউ নন। আই নো হু দিস ইজ। ইনি স্বয়ং। হোমস হাত তুলে থামিয়ে দিল আমাকে। শান্ত গলায় বলল, একজন বিশ্বস্ত বন্ধু এবং একজন অত্যন্ত ভদ্র সাহসী মানুষ। আমাদের কাছে এই পরিচয়টুকুই যথেষ্ট। এরপর আর কিছু বলার থাকে না। হোমসকে সেদিনের মতো বিদায় জানিয়ে আমি বেরিয়ে এলাম। ডায়েরিটা কিভাবে বিয়ে ভাঙার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল তা আজও আমার জানা নেই। হয়তো সম্ভাব্য কেলেঙ্কারি এড়াতে স্যার জেমস নিজে দায়িত্বটা নেননি, মিস মার্ভেলের পিতার ওপরই দায়িত্বটা তুলে দিয়েছিলেন। ঠিক 3 দিন পর মর্নিং পোস্টে একটা খবর প্রকাশিত হলো, ভায়োলেট মার্ভেল আর ব্যারন গ্রুনারের বিয়েটা ভেঙে গেছে। এর সঙ্গেই ছাপা হয়েছিল আরও একটা খবর, ব্যারনের মুখে অ্যাসিড ছোঁড়ার অভিযোগে কিটি উইন্টারকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কিন্তু বিচার চলাকালীন এমন সব শিউরে ওঠা তথ্য উঠে এলো যে মানবতার খাতিরে আদালত কিটিকে নামমাত্র শাস্তি দিয়েই মুক্তি দিল। শার্লক হোমসের বিরুদ্ধেও ডায়েরি চুরির অভিযোগ উঠেছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল একটি নিষ্পাপ তরুণীর জীবন রক্ষা। আর অবশ্যই তার মক্কেলও ছিলেন একজন নামকরা মানুষ, ফলে কঠোর ব্রিটিশ আইনকেও মাথা নোয়াতে হয়। আর সেই কারণেই আমার 221B বেকার স্ট্রিটের প্রিয় বন্ধুটিকেও আজ অবধি কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। এলিমেন্টারি বলে না সে। সানডে সাসপেন্সে শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অফ দি ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট। স্যার আর্থার ইগনেশিয়াস কনান ডয়েলের জন্ম 22শে মে 1859 সালে স্কটল্যান্ডের এডিনবরা শহরে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ। তার সৃষ্টি করা আইকনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্ববন্দিত। তিনি স্বয়ং ফেলুদার গুরু। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী শার্লক হোমস ইজ দ্য মোস্ট পোর্ট্রেড হিউম্যান লিটারারি ক্যারেক্টার ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন হিস্ট্রি। যারা শার্লকের চরিত্রে অভিনয় করেছেন তাদের মধ্যে জেরেমি ব্রেট, রবার্ট ডাউনি জুনিয়র, বেনেডিক্ট কাম্বারব্যাচ অন্যতম। শার্লক হোমসের প্রথম আবির্ভাব হয় 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট গল্পের মাধ্যমে। আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অফ দি ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট প্রথম প্রকাশিত হয় 1924 সালের 8ই নভেম্বর কোলিয়ার্স উইকলিতে, আর তারপর 1925-এ দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে। অনুবাদ ও অডিও নাট্যরূপ দিয়েছেন জিনিয়া রায়। শার্লক হোমসের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য, ওয়াটসন অগ্নি, কিটি উইন্টার ত্রিনাঞ্জনা দাস, মিস ভায়োলেট সাঁচবাতি দাস, স্যার জেরেমি ড্যামেরি সৌভিক গুহ সরকার, ব্যারন গ্রুনার জো ব্যানার্জি, ডক্টর ওকশট পুষ্পল গাঙ্গুলি, শিনওয়েল জনসন অভিজিৎ, ভৃত্য ও খবরের কাগজ বিক্রেতা দেবার্ঘ। সঙ্গে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, এডিট অ্যাসিস্ট্যান্স দেবার্ঘ, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় সৃষ্টি অর্ণব এবং অভিজিৎ, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।